আচ্ছা, আজকে হচ্ছে আমাদের 5 নম্বর ক্লাস। আজকে ক্লাসে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ট্যাক্স সেটআপ, ট্যাক্স সেটিং, ভ্যাট, ট্যাক্স, যেটা যে নামে চিনেন। কিন্তু এখানে একটু ডিফারেন্স থাকবে। আমরা জানি ভ্যাট বলতে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটা আক্ষরিক অর্থে এটা দাঁড়ায় ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আবার ট্যাক্সের বিপুল পরিসরের একটা বিষয় ট্যাক্সটা। কারণ কি, ট্যাক্সের ভিতরে ভ্যাটটা জাস্ট একটা পার্ট। অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেগুলো প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে যে ট্যাক্সটা থাকে, বা আমরা যেটাকে বলি সেলস ট্যাক্স। ঠিক আছে। এখন এখানে ব্যাপারটা হচ্ছে জিএসটি, আবার অনেকে ওইভাবে চেনেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে ট্যাক্সের বিপুল পরিসর। আমরা কি ট্যাক্সের সব কাজ করতে পারবো? না। আমরা যারা এখানে কয়েকজন আছেন, আপনারা শ্রদ্ধেয় ভ্যাট ট্যাক্স কনসালটেন্ট, তারা কিন্তু সব কিছু করতে পারবেন। তারপরও তাদের ওই দেশের, ধরেন ইউকে, ইউএস এর ভ্যাট ট্যাক্সের ল জানতে হবে। অর্থাৎ আপনি ট্যাক্সে প্রফেশনাল না হলে, প্রফেশনাল সার্টিফিকেট না থাকলে, তখন কিন্তু আপনি, আই এম নট হেয়ারিং এনিথিং। কেন, শোনা যাচ্ছে তো? আপনি একটু সাউন্ড সাউন্ড একটু বাড়ায় নেন। আচ্ছা, কেউ একজন একটু লেখেন তো, শোনা যাচ্ছে কিনা। যে কেউ একজন লেখেন। ও আচ্ছা, ঠিক আছে। শোনা যাচ্ছে কিনা একটু লিখে দেন, তাহলে আমি আর একটু শিওর হব। হ্যাঁ, ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে ট্যাক্স, যারা কনসালটেন্ট আছেন, তারা কিন্তু এখানে সব কিছুই করতে পারবে। অর্থাৎ সেই দেশের যে ট্যাক্সের ল গুলা, মানে এক একটা স্টেটে এমন আছে, দেখেন ইউএসএ, ইউকে তে এক এক স্টেটে ট্যাক্সের জন্য আলাদা আলাদা ল আছে। এক একটা স্টেটে আলাদা আলাদা ট্যাক্সের পার্সেন্টেজ আছে প্রোডাক্ট ওয়াইজ। আবার যত অন্যান্য আরো অনেক দেশে, সেখানে কিন্তু পুরো দেশে একটা একরকমের একটা ট্যাক্স আছে। যেমন বাংলাদেশে আহ আমাদের ট্যাক্স লয়ের ক্ষেত্রে যেগুলো আছে, পুরো দেশের জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু ইউএসএ তে আলাদা আলাদা স্টেটের জন্য, যেমন ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে কোনো দেশে 3 মাস, কোনো দেশে 6 মাস, কোনো দেশে 1 বছর, ঠিক আছে, এরকম। এই ইউএসএ, ইউকে তে বিভিন্ন স্টেটে ভিন্নতা পাবেন। বিষয়টা হচ্ছে এই। এখন আমরা কাজ করব যেটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অর্থাৎ সেলস বা পার্চেজের ক্ষেত্রে যে ট্যাক্সটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এইটার কাজ আমরা করব। অর্থাৎ কোন প্রোডাক্ট সেল করতে হলে এর সাথে কতটুকু ট্যাক্স অ্যাড হবে। ঠিক আছে। ওই ট্যাক্সের পার্সেন্টেজ বায়ার আপনাকে দিবে, যে আমার এই 10 ক্যাটাগরির প্রোডাক্ট আছে, 10 ক্যাটাগরির প্রোডাক্টে 5 রকমের বা 4 রকমের ট্যাক্স আছে বা 6 রকমের ট্যাক্স আছে। এই যে যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স গুলো, ভ্যাট, এটার কাজ আমরা করব। আর যারা ভ্যাট কনসালটেন্ট আছেন, যাদের মানে ট্যাক্সের আলাদা কোয়ালিফিকেশন আছে। ট্যাক্স কিন্তু এমন না যে আমরা বিবিএ, এমবিএ বা বিকম, এমকম করছি, আমার একটা মেজর সাবজেক্ট ছিল ট্যাক্স, এইটা আমার ট্যাক্স কমপ্লিট হয়ে গেছে, আমি তো ট্যাক্স পারি। ব্যাপারটা এরকম না। ট্যাক্সের ল আছে, ট্যাক্সের আলাদা আলাদা ধারা আছে, উপধারা আছে। সেই বিষয়গুলো অনুযায়ী কিন্তু ট্যাক্স মানে একটা, মানে কি বলে, কমার্সের ট্যাক্সের অর্থাৎ আলাদা আলাদা ক্লাসিফিকেশন। যেমন কেউ অডিটর হয় বা অডিট নিয়ে কাজ করে, কেউ ভ্যাট রিটার্ন নিয়ে কাজ করে বা ভ্যাট কনসালটেন্সি করে, আবার কেউ ভ্যাট লয়ার বা ইনকাম ট্যাক্স লয়ার, এরকম আলাদা আলাদা অনেক পার্ট আছে। ঠিক আছে। আবার কেউ কমার্শিয়াল সাইটে কাজ করে, কেউ ফিনান্সিয়াল স্ট্র্যাটেজিস্ট হয়, আবার কেউ ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট, বিভিন্ন রকম আলাদা আলাদা স্পেসিফিকেশন আছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা ভ্যালু এডেড ট্যাক্স সবাই করতে পারবো। প্রোডাক্ট বাই সেলিং এর ক্ষেত্রে, বুক কিপিং এর ক্ষেত্রে যতটুকু প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা পূর্ণাঙ্গভাবে দেখব। কিন্তু যদি কেউ অ্যাডিশনালি ট্যাক্স নিয়ে আলাদাভাবে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার যদি ভ্যাট ট্যাক্সে কোনো ডিগ্রি থাকে, কোনো আলাদা কোয়ালিফিকেশন থাকে, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। বায়ার যখন আপনাকে জিজ্ঞাসা করবে যে আমার ভ্যাট রিটার্ন সাবমিট করতে হবে, আপনি কি পারবেন, তখন আপনি যদি বলেন যে পারবো, তখন তো আপনাকে যদি বলে যে প্লিজ শো মি ইওর ভ্যাট, মানে আপনার ভ্যাট কোয়ালিফিকেশন কি বা ভ্যাট এর উপরে কোনো ডিগ্রি আছে কিনা, এটা যদি জিজ্ঞাসা করে, তখন কিন্তু আপনার কোনো উত্তর থাকবে না। এটা এমন না যে একটা এডিট করে একটা কিছু বানায় দিলাম, একটা সার্টিফিকেট বা একটা পোর্টফোলিও শো আপ করলাম, এরকম না। এই জন্য বলছি, যারা এখানে ভ্যাট ট্যাক্স কনসালটেন্ট আছেন, আলাদা আলাদা বিভিন্ন দেশের ভ্যাট নিয়ে কাজ করেন বা এক্সপেরিয়েন্স বা ইতিপূর্বে করছেন, বা না করেন শুধু বাংলাদেশে ভ্যাট ট্যাক্স কনসালটেন্সি করেন, আপনারও সুযোগ আছে। যে দেশের কাজ করবেন সেই দেশের ল গুলো জেনে আপনি কাজ করতে পারবেন। কিন্তু আমরা এভারেজে যারা, যে বিবিএ, এমবিএ বা সায়েন্স আর্টস যারা আছি, তারা বুক কিপিং এর জন্য যতটুকু প্রয়োজন ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট যেটা, সেটা আমরা করতে পারবো।
ঠিক আছে, এখন এইখানে সীমাবদ্ধতা আছে জাস্ট ওইখানে আপনার প্রফেশনালিজমটা থাকতে হবে, মানে বিপুল পরিসরে ভ্যাটে কাজ করতে হলে এই, তার মানে এমন কিছু না। আবার এটা ভেবে বসেন না কেউ যে আমি কি তাহলে ট্যাক্সের কোনো কাজই করতে পারবো না। প্রোডাক্ট সেলিং এর সাথে ভ্যাটটা ওতপ্রোতভাবে জড়িত, ভ্যালু এডেড ট্যাক্স যেটা, সেটা আমরা করতে পারবো, যেটা আমাদের বুক কিপিং এ এতটুকুই যথেষ্ট। কিন্তু ভ্যাট রিটার্ন সাবমিট বা আদার্স যে ইস্যুগুলো আছে, যেটা অ্যাডভান্স লেভেলের, সেগুলো কিন্তু আমরা করতে পারবো না যারা এভারেজ আছে। যাই হোক, এখন আমাদের কাজ কি হবে, এই ট্যাক্স সেটিং এ এসে আমরা কুইক বুকসের ট্যাক্সটি সেট আপ করবো। ধরেন এখানে আমাদের বায়ার কিছু ট্যাক্সের বিষয় দিয়েছে যে আমার এই এই ট্যাক্স গুলো এখানে হবে। এখানে দেখেন সেলস ট্যাক্সের ভিতরে যে আমার এই এই পার্সেন্টেজ হবে। আপনার ধরেন যে বায়ার কাজ দিতে পারে সেখানে 10 রকমের ট্যাক্স হতে পারে, মানে অর্থাৎ ট্যাক্সের রেটটা 10 রকমের হতে পারে। তার মানে সেলসের ক্ষেত্রে 10 রকম, পার্সেসের ক্ষেত্রে আবার 10 রকম হতে পারে পার্সেন্টটা। তা সেক্ষেত্রে আপনার যত প্রকার দিক সেটা হচ্ছে উনি আপনাকে এরকম একটা ফাইলে দিবে, হয় আমি তো নোটপ্যাডে রাখছি, আপনাদের হয়তো পিডিএফ এ দিবে, না হলে এক্সেল এ দিবে বা সিএসবি তে দিবে বা নোটপ্যাডে দিবে, যাতে হোক দিবে, ফাইবার আপওয়ার্কে আপনাকে এটা দিবে। দেওয়ার পরে তারপরে কিন্তু আমরা কাজ করবো। ঠিক আছে, এটা আমাদের মনোভূত বসাই দেবো, বিষয়টা এরকম না। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। প্রথমে আমরা ট্যাক্স সেটআপটা দেখবো, এরপরে ক্রিয়েট গ্রুপ ট্যাক্স, কিভাবে গ্রুপ ট্যাক্স ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখবো, যে মাল্টিপল ট্যাক্স দিয়ে একটা গ্রুপ ট্যাক্স যখন অ্যাপ্লিকেবল হবে কিছু স্পেসিফিক প্রোডাক্টের উপরে, তখন কিভাবে গ্রুপ ট্যাক্সটা মানে করতে হয় সেটা আমরা দেখবো। ক্রিয়েট কাস্টম ট্যাক্স। After some minute, I will take leave from desktop and may join mobile to go to হ্যাঁ ওকে, ঠিক আছে। আপনি পরে রেকর্ডেড ক্লাস দেখে নিন, বা কোনো কোয়ারি থাকলে আপনি আমাকে জানান, আব্দুল মোমিন সাহেব। আচ্ছা, এরপরে ক্রিয়েট কাস্টম ট্যাক্স। ক্রিয়েট কাস্টম ট্যাক্স আমরা কিভাবে আলাদা, যেটা সেলস এর সাথেও যাচ্ছে না, পার্সেসের সাথেও যাচ্ছে না, আবার গ্রুপ ট্যাক্সেও যাচ্ছে না, আলাদা মানে কোয়ালিফিকেশনের যে ট্যাক্স, বা যেমন ট্যাক্স এক্সামটেড, জিরো রেটেড ট্যাক্স, এরকম যে বিষয়গুলো থাকবে সেগুলো আমরা কাস্টম ট্যাক্সের মাধ্যমে করব। এরপরে কিভাবে, ধরেন আমি ভুলবশত কোনো একটা এডিট করে, মানে আমি ভুল করে ফেলছি, পার্সেন্টে ভুল করছি বা নেমে ভুল করছি বা রেটে ভুল করছি, বা বায়ার আগে কোনো একটা প্রোডাক্টে 10% ট্যাক্স নিত, সেখানে এখন 12% নিবে, সেটা আমরা কিভাবে এডিট করব, সে ট্যাক্স নেম হোক বা রেট হোক, কিভাবে এডিট করবো সেটা একটু দেখবো। এখানে এক্সাম্পল ওয়াইজ দুটো রাখা হয়েছে, দুটো বা তিনটা। এটা আপনাদের মনে করেন যে কোর্স কন্টেন্ট, এই এই আমি যেটা দিয়ে ক্লাস নিচ্ছি এটা যাদের কাছে আছে, বা আমাদের গুগল ড্রাইভ লিঙ্কে 1 নাম্বার ক্লাসের ভিতরে এই ফোল্ডারটা আছে, মানে সেই ফোল্ডারে এই এই ডাটাবেসটা আছে, ক্লাস কন্টেন্টটা, সেখান থেকেও আপনি কিন্তু এখানে দেখে নিতে পারবেন যে এক্সাম্পলে এই কয়েকটা দেওয়া আছে। আর মাল্টিপল যখন আমরা কাজ করতেছি তখন কিন্তু আমাদের এই যে বিষয়গুলো বায়ারের কাছ থেকে নিয়ে কাজ করতে হবে। তো চলেন আমরা চলে যাই ট্যাক্স সেটআপে, কুইক বুকসে চলে আসলাম। চলে এসে আমার যাইতে হবে এখানে ট্যাক্সে, বায়ার অ্যাকাউন্ট, কিন্তু কুইক বুকস ইনটুইট কুইক বুকস লেখা না, অ্যাকাউন্টেন্ট লেখা না, আমরা কিন্তু বায়ার অ্যাকাউন্টে করতেছি। এই যে ট্যাক্স, ট্যাক্সেস লেখা আছে, এখানে কি কি আছে দেখেন, ভ্যাট আছে আলাদা, সিআইএস আছে আলাদা, পেরোল ট্যাক্স আছে আলাদা, পেনশন ফিলিং আছে। আমরা ভ্যাটে ক্লিক করবো। ট্যাক্সের ভিতরে 4টা পার্ট, সেখানে আমরা ভ্যাটে ক্লিক করবো। ভ্যাটে ক্লিক করলে আমরা ভ্যাট পাবো। করতে গেলে একটু মেকিং ট্যাক্স ডিজিটাল একটা ব্যাপার আছে, ঠিক আছে, সেই ব্যাপারটা চলে আসবে। আমরা একটু সিরিয়াস না হয়ে, এখানে যদি সিরিয়াস না হই তাহলে সেটা ঠিক মতো করতে পারবো না। দেখেন, ভ্যাটে আসলাম, ভ্যাটে আসার পরে এখানে লেখা আছে সেট আপ ইউর ভ্যাট সো ইউ ক্যান কমপ্লাই উইথ মেকিং ট্যাক্স ডিজিটাল, এমটিটি, মানে আপনি ট্যাক্স ডিজিটালি পে করবেন, সেই সিস্টেমটা করার জন্য এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে এমটিডি নামে সরাসরি পরিচিত, অর্থাৎ মেকিং ট্যাক্স ডিজিটাল, এমটিডি। ঠিক আছে, এখানে বলা আছে ইন্টার ইউর ভ্যাট ডিটেলস, কনফার্ম ইউ নিড এমটিডি ফর ভ্যাট ইন কুইক বুকস, অথরাইজ কুইক বুকস টু ইন্টারাক্ট উইথ এইচএমআরসি। এইচএমআরসিটা কি, আমরা যেহেতু ইউকের অ্যাকাউন্ট ব্যবহার করতেছি কুইক বুকসের, ইউকের অ্যাকাউন্ট আমরা কিন্তু এখান থেকে ফ্রিতে বাংলাদেশ থেকে ইউজ করতেছি। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে যেমন আহ, জাতীয় রাজস্ব বোর্ড, এনারা সব মানে ভ্যাট বা যাবতীয় যা মানে ট্যাক্স যা কিছু তাই নিয়ে কাজ করে। এইচএমআরসিটা হচ্ছে ইউএস এর একটা এজেন্সি, আমাদের যেমন সরকারি প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড, আর এখানে এইচএমআরসি ওদের দেশেরই সেই রকম প্রতিষ্ঠান যারা ভ্যাট ট্যাক্স নিয়ে কাজ করে বা ভ্যাট ট্যাক্স কালেকশন করে সরকারের পক্ষ থেকে, এইচএমআরসি। ঠিক আছে, এবার বলছে যে ইউ উইল নিড টু গভর্নমেন্ট গেটওয়ে ইউজার আইডি ফ্রম এইচএমআরসি। তার মানে এই কাজটা করতে হলে আপনাকে এইচএমআরসি প্রদত্ত গভর্নমেন্ট গেটওয়ে ইউজার আইডি লাগবে, অর্থাৎ ভ্যাট ট্যাক্স সাবমিটের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একটু দেখে নিলাম, এরপরে ভ্যাটে এসে এগুলো একটু পড়ে, এরপরে সেট আপ ভ্যাটে ক্লিক করবো। দেখেন যে ধাপগুলো অনুসরণ করতেছি এই ধাপে কিন্তু ওলট পালট করে অনেক কিছুই আসবে।
তারপরে আমরা পরের ফাইনাল স্টেজে যখন যাব, তার আগে কিন্তু আপনার প্রত্যেকটা বিষয় মনে রাখতে হবে। দেখেন, এজেন্সি টেল আস অ্যাবাউট ইউর ভ্যাট বলতেছে যে টেল আস অ্যাবাউট ইউর ভ্যাট, আপনার ভ্যাট সম্পর্কে আমাদের কিছু তথ্য প্রদান করেন। এইচএমআরসি রেভিনিউ অ্যান্ড এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টম, ঠিক আছে? এটা হচ্ছে ইউএস এর, ইউকের প্রতিষ্ঠান যারা ভ্যাট ট্যাক্স কালেকশন করে। এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমস, ঠিক আছে? এবার বলছে যে হোয়েন ডু ইউ নিড টু স্টার্ট ক্যালকুলেটিং ইউর ভ্যাট ফ্রম, কখন থেকে আপনার ভ্যাটের ক্যালকুলেশনটা শুরু হবে? এখন আমি কোম্পানি সেট আপের সময় বলছিলাম যে আমাদের ফিনান্সিয়াল ইয়ার জানুয়ারি টু ডিসেম্বর, এবং ফিনান্সিয়াল ইয়ারের ফার্স্ট মান্থ জানুয়ারি। তাহলে আমাদের বলছে কখন থেকে আপনার ভ্যাট ক্যালকুলেশনটা শুরু হবে, তো আমরা অবশ্যই জানুয়ারি দিব, বছরের প্রথম মাস। এবং ইউকেতে জানুয়ারি টু ডিসেম্বর অনুযায়ী হিসাব হয়, আবার বিভিন্ন স্টেটে তফাৎ আছে। এখন আমরা জানুয়ারি টু ডিসেম্বর দিলাম। এবার বলছে হাউ অফেন ডু ইউ সাবমিট এ ভ্যাট রিটার্ন টু এইচএমআরসি, আপনি মান্থলি দিবেন আপনার ভ্যাটটা, আপনার প্রতিষ্ঠানের ভ্যাটটা প্রায় কোন মানে সিস্টেমে দিয়ে থাকেন? দেখেন, এই এইচএমআরসি চারটা ভাবে, অর্থাৎ চারটা ডিউরেশনে কিন্তু আপনার ভ্যাটটা কালেকশন করে। মানে এক এক স্টেটে তফাৎ আছে, যে মান্থলিও কোনো স্টেটে আছে, কোনো স্টেটে কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, আবার ইয়ারলি, ঠিক আছে? যে আপনি কিভাবে এটা সাবমিট করবেন ভ্যাট রিটার্ন। তা আমরা কোয়ার্টারলি দিছি, ধরেন আমরা যে স্টেটের কাজ করতেছি সেখানে কোয়ার্টারলি দিলাম। এরপরে হুইজ ভ্যাট অ্যাকাউন্টিং স্কিম ডু ইউ ইউজ, আপনি কোনটা ইউজ করবেন অ্যাকাউন্টিং স্কিম, স্ট্যান্ডার্ড না ক্যাশ? এখন এখানে দুটো ব্যাপার আছে, স্ট্যান্ডার্ড কি আর ক্যাশ কি। ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করলেন, ভালো করে বুঝবেন উদাহরণগুলো। আপনি একটা প্রোডাক্ট সেল করলেন আপনার প্রতিষ্ঠান থেকে বাকিতে, আজকে ডিসেম্বরের 7 তারিখ আপনি আজকে সেল করলেন, যেটা টার্ম ছিল নেট 30 ডেজ, অর্থাৎ 30 দিনে আপনাকে টাকাটা দিবে। এখন আপনি যখন সেল করছেন প্রোডাক্টটার দাম ছিল 500 টাকা, ভালো করে উদাহরণটা খেয়াল করবেন, এক উদাহরণে অনেক কিছু পরিষ্কার হবে। তা আপনি আজকে রেটে সেল করতেছেন 500 টাকার একটা প্রোডাক্ট আপনার একটা কাস্টমারের কাছে, বাকিতে সেল করতেছেন ইনভয়েস করে। এখন 500 টাকা আপনি যখন সেল করবেন, এর সাথে আবার 10% ট্যাক্স, এখানে যেহেতু আপনি সেল করতেছেন 10% ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে। তাহলে 500 টাকার পরে আবার 10% ট্যাক্স, তাহলে প্রোডাক্টটার দাম পড়লো কত? 500 টাকা সাথে 50 টাকা, 500 টাকার 10%-এ 50 টাকা হচ্ছে। তাহলে আমার 550 টাকা হচ্ছে টোটাল। এখন আপনি কিন্তু আপনার ডাটাবেজে, আপনার সফটওয়্যারে কিন্তু দেখাই দিয়েছেন অলরেডি 500 টাকা প্লাস 10% ভ্যাট, 550 টাকা আপনি কিন্তু রেকর্ড করছেন। এখন এই যে রেকর্ড করছেন আপনি, আপনি এই ভ্যাটটা 50 টাকা যে ভ্যাট রেকর্ড করছেন, এটা আপনি কিভাবে দিবেন? আপনি ওই টাকাটা হাতে পাওয়ার পরে দিবেন, নাকি এই মুহূর্তে যদি আপনার ভ্যাট দিতে হয় তাও আপনি ওইটা পরিশোধ করবেন? কোনটা? যে আমি কাস্টমারের কাছে সেল করছি বাকিতে, ওই টাকাটা আগে কালেকশন করব, তারপরে আমি ট্যাক্স দিব। আর একটা বিষয় হচ্ছে যে আমার বাকি নগদ যাই থাকুক, আমার ট্যাক্স দিতে হবে, মানে ওটা বাকি থাকলেও আমার এখন দিতে হবে, নগদ থাকলেও এখন দিতে হবে, আমি এখন দিব। সেটা হবে স্ট্যান্ডার্ড, এখন দেওয়াটা। আর আমি বাকি টাকা তুলবো বা আমি বাকিতে বিক্রি করছি, সেই ট্যাক্সটা আমি আগে কালেকশন করব, আমি ক্যাশে কনভার্ট করব, তারপরে দিব, তাহলে আপনি ক্যাশটা সিলেক্ট করবেন, ঠিক আছে? আর স্ট্যান্ডার্ড কি, বাকি নগদ কোনো ফ্যাক্ট নেই, আপনার ভ্যাট দিতে হবে, আপনি দিবেন, কার কাছে কত ডিউ আছে, কোনটা আবার প্রোডাক্ট ফেরত আসতে পারে কি দিয়ে কি, ফেরত আসলে হয়তো আপনার হিসাবটা থাকবে। কিন্তু আপনি যদি বোঝেন যে আমি ক্যাশে কনভার্ট করব, ট্যাক্সটাকে ক্যাশে কালেকশন করবো, তাহলে ক্যাশ দিবেন। আর স্ট্যান্ডার্ড বলতে ক্যাশ বাদে যা, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? বাকি নগদ মিলায় সেটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তো আমরা ক্যাশ দিলাম, যে না আমাদের ক্যাশে আগে কনভার্ট হবে, সেভাবে দিলাম। এইবার এই যে ডাটাবেস দিছিলাম প্রত্যেককে, এইখানে একটা নাম্বার ছিল, এই নাম্বারটা হচ্ছে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার। এখন এইটা দিতে হবে কোথায়? হোয়াট ইউর 9 ডিজিট ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার। এখন অনেক দেশে এটা ভ্যারি করে, যে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার যেটা, ওইটাই ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার অনেক দেশে চলে। আবার কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার আলাদা, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার আলাদা, ঠিক আছে? তা ধরেন এটা কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার, আমি এখানে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার হিসেবে দিচ্ছি। আবার অনেক প্রতিষ্ঠান কি করে, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার আলাদা হয়, কোম্পানি আলাদা হয়, সেক্ষেত্রে আপনি এখানে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার দিবেন না, ঠিক আছে? এটা জাস্ট যে দেশগুলো কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার এক করে দেখে, বা ওই একটাই আইডেন্টিটি থাকে, সেক্ষেত্রে আপনি এটা দিবেন। আর যদি দুইটা থাকে, যে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বারও থাকে, আলাদা ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার থাকে, তাহলে এটা ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। এবার বলতেছে যে আদার ভ্যাট অপশন ফ্ল্যাট রেট স্কিম, FRS, ঠিক আছে? এটা কমার্সের যারা আছেন তারা জানেন, আর যারা সায়েন্স আর্টসের আছেন, এটা যে ম্যান্ডেটরি বিষয়টা এরকম না। আমার এতদিনের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে এই কাজ কখনো খুব বেশি আমি পাইনি। ফ্ল্যাট রেট স্কিম, FRS আলাদা একটা স্কিম, যেটা ফ্ল্যাট রেটের উপরে আলাদা
ভ্যাটের যদি কোনো অপশনাল কোনো ভ্যাট থাকে, এটা হচ্ছে বড় প্রতিষ্ঠানের সাথে অ্যাপ্লিকেবল বেশি হবে আপনার। ঠিক আছে, একটু বৃহৎ প্রতিষ্ঠানের ক্ষেত্রে, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী যারা, তাদের কাজ আমরা করবো, সেক্ষেত্রে ফ্ল্যাট রেট স্কিমটা খুব বেশি কাজে লাগে না। আশা করি যদি কখনো আপনার প্রয়োজন বোধ করেন, তখন কিন্তু আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন। যদি কখনো মনে হয় যে না, ফ্ল্যাট রেট স্কিম, শুধু এটুকু জেনে রাখেন, যখন আমি বাল্ক আকারে প্রোডাক্ট সেল করতেছি, সেক্ষেত্রে যদি আমার ভ্যাটের কোনো আলাদা রকম ল অ্যাপ্লাই করা হয় বা আলাদা রকম মানে পার্সেন্টেজ অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এখানে প্র্যাকটিক্যালি এটা প্রয়োগ করবো। আর বইতে ফ্ল্যাট রেট স্কিম সম্পর্কে আরো বিস্তর আলোচনা আছে। তা আমরা এতটুকু বুঝি যে ক্ষুদ্র মাঝারি ব্যবসায় খুব বেশি এটা ফ্ল্যাট রেট স্কিমটা তেমন কাজে লাগে না। লাগলেও যে প্রতিষ্ঠান যদি কোনো সময় কাজে লাগায়, তো এটার মিনিংটা বলতে বোঝাচ্ছে এই যে আমরা যখন ফ্ল্যাট রেটে প্রোডাক্ট বিক্রি করি, বাল্ক আকারে, যে না আমি পাইকারি দিয়ে দিব, এরকম ফ্ল্যাট রেটে দিয়ে দিব, সেক্ষেত্রে হয়তো এই ভ্যাটের পার্সেন্টটা এফআরএস মেথডে আলাদা একটু হতে পারে। এইটুকু ডিফারেন্ট, তা ওটা আমাদের ম্যান্ডেটরি না। আমরা ভ্যাটের রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম, দিয়ে নেক্সট করব। বলছে ইউর ভ্যাট সেটা ইজ কমপ্লিট, এরপরে ওকে করব। ওকে করার পর আমাদের একটা পপ আপ আসবে সামনে। ঠিক আছে, এই পপ-আপটা আসবে। এখন এই পপ-আপে আসার পরে দেখেন সেম সিনারিও থাকতে পারে, আবার চেঞ্জ হতে পারে, এখানে একটু ডিফিকাল্টিস কাজ করবে। ওই যে প্রথমে দেখেন এখানে একটা পপ আপ আসছিল, এরপরে চেঞ্জ হয়ে গেছে অটো। আমি কিন্তু কোনো জায়গায় ক্লিক করিনি, একটু ধৈর্য ধরে ওই সেট আপ হয়ে যাওয়ার পরে একটু ধৈর্য ধরতে হবে যে কি আসে। ওই যে এর আগে একটা পপ আপ আসছিল, ওই যে এরকম এরকম একটা জায়গা কিন্তু অলরেডি চলে আসছিল, এসেও রিলোড নিয়ে আবার নিজে নিজে এরকম একটা জায়গায় চলে আসছে। তার মানে এখানে আসলে আপনি যদি কোনো একটা ক্লিক করে দেন, তাহলে আপনার জন্য এই অপশনটা আর আসবে না। ভালো করে বুঝেন যে আমার এইখানে রিলোড নিতে নিতে সেট আপ ভ্যাটের পরে ওকেতে ক্লিক করার পর হুট করে এরকম একটা পপ আপ আসছিল, এসে 2 সেকেন্ডের ভিতরে এটা ভ্যানিশ হয়ে নতুন করে রিলোড নিয়ে এই পপ আপটা আসছে। তো এখন আপনার যখন মাঝখানে এই যে 2 সেকেন্ডের জন্য এই পপ আপ আসবে, আপনি যদি কোনো জায়গায় ক্লিক করেন, তাহলে কিন্তু এইটা বাধাগ্রস্ত হবে। এই পপ আপটা শো হতে আমাদের এই পপ আপটা শো করানো লাগবে। আগের ব্যাচের রেকর্ডেড ভিডিও কেউ দেখেন 5 নম্বর ক্লাসে, তখন বুঝতে পারবেন কি কন্ডিশন হয়েছিল। ঠিক আছে, এখন এইখানে আমরা এরকম যে পপ আপটা আসবে 2 সেকেন্ডের জন্য, এটা আসবো না, আমরা সেট আপ ভ্যাটের পরে এই অপশনটা আসবে, কারণ এটা খুব সতর্কতার সহিত একটু সেট আপ করতে হবে। এবার এই পপআপটা আসার পরে নিড টু সাবমিট ভ্যাট সেট আপ মেকিং ট্যাক্স ডিজিটাল এমটিডি ইন কুইক বুকস। তো বলছে যে আপনি কি ভ্যাট সাবমিট করতে চান, তাহলে মেকিং ট্যাক্স ডিজিটাল অর্থাৎ এমটিডি এটা কুইক বুকস এর সাথে অ্যাড করেন। তার মানে মেকিং ট্যাক্স ডিজিটাল বলতে যে ট্যাক্সটা আপনি অনলাইনের মাধ্যমে পে করবেন, আহ, আপনার এইখান থেকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে যদি আপনি পে করেন, তাহলে কুইক বুকস এর সাথে এটা ইন্টিগ্রেশন করতে পারেন। এখন এখানে দুটো অপশন দেখেন, আই ডোন্ট নিড এমটিডি, আমি এমটিডি দরকার নেই আমার। আর একটা সেট আপ এমটিডি, সেট আপ এমটিডি কখন করতে পারবেন, কোনো একটা বায়ারের যখন এই মেকিং ট্যাক্স ডিজিটাল এমটিডি আইডিটা আপনাকে দিবে, তখন পারবেন। তো এটা এমনই যে আমি এখন আন্দাজের পর একটা অ্যাড করে দিতে পারি না। আমি হয়তো প্রথম যে অপশনটা, যে কুইক বুকস অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন আইডি, এইটা একটা, আর এমটিডি মেকিং ট্যাক্স ডিজিটাল আইডি আলাদা থাকে। তো এখানে আমি যদি মেকিং ট্যাক্স ডিজিটাল আইডি মনোভূত দিই, বা প্রিভিয়াস যে বায়ারদের সাথে আমার নিজের পার্সোনালি কাজ করা তাদেরটা দিই, এটা দ্বিতীয়বার নিবে না। তার মানে এখানে ভ্যালিড আইডি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, অনেক কিছু দিতে হবে। এটা কখন দিতে পারবেন, যখন আপনি বায়ারের কাছ থেকে কাজ পাবেন, তখন এখানে আপনি আমাকে বলবেন যে আমি ইউকের একটা কাজ পেয়েছি, যেটা আমার এমটিডি সিলেক্ট করতে দিয়েছে বায়ার। তখন কিন্তু এখানে আমি সেট আপ করে দিব, আবার অন্যদের একটু এক্সপ্লেন করার সুযোগও থাকবে। কিন্তু একই ট্যাক্স আইডি দুইবার দেওয়া যায় না বিধায় আমার কাছে যেগুলো থাকবে সেটা দিয়ে কিন্তু এখানে ফিল আপ করলে নিবে না। আবার ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে, এটা যদি বায়ার আপনাকে হ্যান্ড ওভার করে তাহলে আপনি দেখতে পারবেন। আর যদি আপনাকে বায়ার হ্যান্ড ওভার না করে নিজে করে, সে কিন্তু করতে পারবে। এটা খুব কঠিন কাজ না, ইজি ব্যাপার। জাস্ট ইউজার আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। ঠিক আছে, আর এখানে ব্যাপারটা হচ্ছে যে মেকিং টেক ডিজিটালের জন্য শুধু একটা আলাদা আইডি থাকে, যেটা দ্বিতীয়বার কুইক বুকসে কখনো দেওয়া যায় না, একবারের জন্য। তাহলে আমরা এখানে কি করব, সেট আপ ভ্যাট এমটিডি একটা, আর আই ডোন্ট নিড এমটিডি, এটা শুধু আইডিটা আমাদের কাছে থাকলে আমরা দিতে পারবো। কিন্তু তাতে ইউজার আইডি পাসওয়ার্ড তখন কিন্তু চাইবে, তখন না দিয়ে স্কিপও করা যাবে না, মাঝখানে একটা পড়ে থাকতে হবে। কিন্তু সিস্টেম এতটুকু আমি খোলাসা করে দিলাম। এখন আমরা আই ডোন্ট নিড এমটিডি তে দিব, কিন্তু তার আগে একটু বলে রাখি, এখন দেখতেছেন আই ডোন্ট নিড এমটিডি এইখানে, আর সেট আপ ভ্যাটে এই এমটিডি এইখানে। একটু পরে দেখবেন এই আই ডোন্ট নিড এমটিডি তে ক্লিক করলে এই সেট আপ ভ্যাটটা এই পাশে চলে আসবে, বা সেট আপ এমটিডি এই পাশে চলে আসবে, আর ডোন্ট নিড এমটিডি এই পাশে চলে আসবে, আর একটা পপ আপ আসবে। তাহলে চলেন ক্লিক করে দেখি, আই ডোন্ট নিড এমটিডি এটা ক্লিক করব। এবার বলতেছে দেখেন এই যে পাল্টে গেছে, দেখছেন? এইবার একটা গ্রিন হয়ে গেছে, আর সেট আপ ভ্যাট এই সরি সেট আপ এমটিডি এই পাশে চলে গেছে। দুটো দুই রকম হয়ে গেছে, উল্টে গেছে। এখন আমি আবার দিব আই ডোন্ট নিড এমটিডি, তার মানে আই ডোন্ট নিড এমটিডি
দুইবার কিন্তু এখানে ক্লিক করতে হবে। প্রথমে আগে যা থাকবে বাম পাশে সেটা ক্লিক করে আসবেন, এরপরে ডান পাশে গ্রিন হয়ে যাবে, এটা ক্লিক করবেন, এই যে গট ইট, এবং ডান। গট ইট আসবে, ডান দিবেন। এইবার কিন্তু আপনার সব সেট আপ ক্লিয়ার। এইবার দেখেন এই যে ভ্যাটের পার্সেন্ট বা যাবতীয় সবকিছু পপ আপটা চলে আসছে। এইখানে ইনস্ট্যান্ট ভ্যাট রিফান্ড, ঠিক আছে, অনেক কিছু আসবে, এগুলো হচ্ছে অ্যাড। আপনি এই কোরাস দিয়ে কেটে দিবেন। আপনি দেখবেন কুইক বুকসে লগ ইন করলেও অনেক সময় উপরে এখানে অনেক পপ আপ আসে, ওগুলো হচ্ছে ওনাদের অ্যাডভার্টাইজ। ঠিক আছে, আপনি কেটে দিতে পারেন মানে ক্রস দিয়ে। এখন আসি, এই যে যে পপ আপটা দেখতেছেন এখানে কি আছে, এখানে একটা ডেট দেওয়া আছে, 1/1/2024 থেকে 3/31/2024। তার মানে কি, আমি যেখানে ওখানে সাবমিট করছি, আমি 3 মাসে কোয়ার্টারলি ভ্যাট দিতে চাই, তার জন্য জানুয়ারির 1 তারিখ থেকে, ধরেন 24 সালে জানুয়ারির 1 তারিখ থেকে মার্চের 31 তারিখ, এই 3 মাসের একটা ক্যালকুলেশন যে আমার কত দেওয়া লাগছে। আমার লাগে নাই বিধায় এখানে জিরো আসছে, কারণ আমরা এখনো কোনো এন্ট্রি রেকর্ড করি নাই। তার মানে এখানে বুঝতে পারতেছেন সহজে যে 3 মাসে আমার ভ্যাট কত কি দিতে হবে, এখানে থাকবে সেইটা। এবার একটু নিচের লাইন ব্যাখ্যা করলে বুঝবো। কালেক্টেড অন সেলস, মানে আপনি বিক্রি করবেন যে প্রোডাক্টগুলো, তার সাথে যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাটটা থাকবে, আপনি সেলস এর মাধ্যমে কালেক্ট করতেছেন যেটা, সেটা ফিগারটা এখানে থাকবে। এরপরে পেইড অন পার্সেস, আপনি একটা হচ্ছে নিজে সেল করবেন যে প্রোডাক্টগুলো, সেটা কাস্টমারের কাছ থেকে যখন সেল করবেন কাস্টমারের কাছে, তখন তাদের সেল করার মাধ্যমে যে কালেক্ট করবেন যে ভ্যাটটা, সেটা হচ্ছে কালেক্ট অন সেল। আর এরপরে পেইড অন পার্সেস, এখন আপনি কি শুধু সেল করবেন না, আপনি পাইকারের কাছ থেকে তো কিছু প্রোডাক্ট কেনেন। এই পার্সেস করতে যে আপনি যে ট্যাক্সটা দিবেন, একদিকে আপনি সেল করার মাধ্যমে কাস্টমারদের কাছ থেকে ট্যাক্স কালেকশন করতেছেন, আর আর একদিকে আপনি পাইকারদের কাছ থেকে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে ট্যাক্স দিচ্ছেন। এখন এই যে কালেক্টেড অন সেলস, কেনা মানে বিক্রি করতেছেন কাস্টমারদের কাছে, আর আবার আবার পাইকারদের কাছ থেকে কিনতেছেন, সাপ্লায়ারের কাছ থেকে কিনতেছেন, এই দুটো থেকে মাইনাস করে যেটা থাকবে সেটা হবে অ্যাডজাস্টমেন্ট। মানে ধরেন আপনি সহজ উদাহরণ দিয়ে, যে 100 টাকার প্রোডাক্ট সেল করছেন, 10 টাকা আপনি সে প্রোডাক্টের সাথে ভ্যাট ছিল, তাহলে 100 টাকা প্রোডাক্ট সেল করে 10 টাকা ভ্যাট পাইছেন, সেই 10 টাকা এখানে আপনার থাকবে কালেক্ট অন সেল। এবার আপনি দিয়ে দিয়েছেন, ধরেন যখন প্রোডাক্ট কিনতেছেন তখন ধরেন 5 টাকা, যে 100 টাকার আপনি 200 টাকার একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, এই কিনতেছেন কাস্টমার সাপ্লায়ারের কাছ থেকে, তখন আপনি 200 টাকায় 5 টাকা ট্যাক্স দিয়েছেন। তার মানে এই 10 টাকা কালেকশন করছেন আর 5 টাকা ট্যাক্স কেনার ক্ষেত্রে দিয়েছেন আপনি। এই 10 থেকে 5 মাইনাস করে অ্যাডজাস্টমেন্টে 5 থাকবে, এই 5ই হচ্ছে আপনার এখানে চলে আসবে। এই অ্যাডজাস্টমেন্টে যেটা আসবে এখানেও কিন্তু সেটা চলে আসবে 3 মাসে। 3 মাসের এক একটা রিপোর্ট এখানে দেখাবে। যাক, আমি একটু এক্সপ্লেন করলাম যাতে আপনাদের সুবিধা হয়। এইখানে আপনি যখন এন্ট্রি করবেন, ভ্যাট নিয়ে কাজ করবেন, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে ইনভয়েস করবেন, তখন দেখবেন ব্যাপারটা, তখন এসে এসে একটু দেখবেন। আমরা শুধু সেট আপ করে যাবো এখন। এখন এবার যে আমাদের কাজ কি, আমরা যেহেতু ভ্যাটের যে পপ আপটা এটা সেট আপ করলাম, এখন আমাদের কাজ হবে ট্যাক্স সেট আপ। আমরা ট্যাক্স সেট আপ করবো। এখন চলে যাবো বায়ারের ডাটাবেজে। এই যে উনি ধরেন সেলস এর ক্ষেত্রে এই কয়টা ট্যাক্স এখানে সেট আপ করতে বলছে, পার্সেসের ক্ষেত্রে যে আমি এই প্রোডাক্ট বিক্রি করি বা আমার 10 রকমের প্রোডাক্ট আছে, তার জন্য আমার সেলস ট্যাক্স আছে 6 রকমের, আর পার্সেস ট্যাক্সও আছে 6 রকমের। এক একটার বিপরীতে এক এক রকমের ট্যাক্স আছে। টোটাল আমার 3 আর 3 6, সরি, এখানে 7 রকমের ট্যাক্স আছে আমার। সেলসের 7 রকম, আর পার্সেলের ক্ষেত্রে 7 রকমের ট্যাক্স আছে। এটা একটু সেট আপ করে দিতে হবে। তা আপনি অ্যাকাউন্টেন্ট বা বুক কিপার, আপনার সেট আপ করে দিতে হবে। আপনি কোথায় যাবেন, এই পপ আপে আসবেন। প্রথমে এটুকু সেট আপ তো উনি হয়তো করে দিবে, ওনার মেকিং ট্যাক্স ডিজিটাল আইডি অ্যাড করে, না হলে আপনার কাছে দিবে, আপনি করে দিবেন, ইউজার পাসওয়ার্ড দিলে এর পরের স্টেপে চলে যেতে পারবেন, দেখতে পারবেন, যেটা আমরা এখন দেখতে পারি নাই। কিন্তু মেকিং ট্যাক্স আইডি একটাই হবে, যে একটা কুইক বুকসে মেকিং ট্যাক্স ডিজিটাল এই আইডি, এমটিডি আইডি, দুইটা দিলে কখনো কুইক বুকসে দিবে না। এমন একটা জায়গা আপনারা ফেলে দিবে যেখান থেকে আপনি স্কিপ করে ব্যাকেও আসতে পারবেন না, সামনেও আসতে পারবেন। বলবে ইউজার আইডি দিতে, তখন কুইক বুকসে পুরো কেটে দিয়ে আবার বের হতে হবে, আবার লগ ইন করতে হবে। বিষয়টা এরকম। আচ্স, এখন আমাদের হচ্ছে ট্যাক্সের পার্সেন্টটা করতে হবে। আমরা চলে যাবো অ্যাড ট্যাক্সে। আর ভিউ ট্যাক্সে কি হবে, ভিউ ভ্যাট এডিট ভ্যাটে কি হবে, এডিট সেটিং, এডিট রেট। আমরা একটু অ্যাড করি, তারপরে না এডিট করি। এখন অ্যাড ট্যাক্সে গেলাম, দেখেন 3টা এখানে পপ আপ। হোয়াট টাইপ অফ ট্যাক্স ডু ইউ ওয়ান্ট টু অ্যাড। এখন আমাদের বুঝতে হবে ট্যাক্স রেট এই একটা, উফ, ব্যাকে চলে যাবো, অ্যাড ট্যাক্সে যাব। অ্যাড ট্যাক্সে ট্যাক্স রেট একটা ব্যাপার, ট্যাক্স রেট একটা ব্যাপার, গ্রুপ রেট একটা ব্যাপার, কাস্টম ট্যাক্স একটা ব্যাপার। ট্যাক্স রেটের মাধ্যমে আমরা কি কি অ্যাড করবো, দেখেন নিচে একটা লাইন লেখা আছে, অ্যাড অ্যানাদার ট্যাক্স রেট ফর ভ্যাট, অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অর্থাৎ পার্সেসের সাথে এবং সেলসের সাথে সম্পর্কিত যেটা, সাচ অ্যাজ লোকাল ট্যাক্স নট অলরেডি ইনক্লুডেড। মানে কোনো লোকাল
ইনক্লুডেড নেই, এটা বাদে ভ্যাট যেটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা, অর্থাৎ সেলস এবং পার্চেসের ক্ষেত্রে আমরা ট্যাক্স রেটের মাধ্যমে সেটা ইয়ে করব। আপনার মনে হতে পারে ট্যাক্স রেট হবে না ট্যাক্স সেটআপ হবে, ধরে নেন এখানে ট্যাক্স সেটআপ, ট্যাক্স রেট লেখা আছে এই ফাংশনটাতে। তার মানে এই ট্যাক্স রেটের মাধ্যমে আপনি সেলস এবং পার্চেসের যত প্রকার সেটআপ আছে, যত পার্সেন্ট আছে যে আপনার এতগুলো ট্যাক্স আছে, সেটা সেলস এবং পার্চেসের সাথে সম্পর্কিত, সেটা আপনি এখানে রেকর্ড করবেন। গেল। এবার গ্রুপ ট্যাক্সে কি, যেমন আমরা এই যে মিনিটে কল রেটে কথা বলি, কল রেট থাকে, কল রেটে কি হয়, এক প্রকারের ট্যাক্স থাকে না কিন্তু, তিনটা চারটা, তিন চার ধরনের ট্যাক্স মিলে একটা কল রেট নির্ধারিত হয়। বাংলা লিংক, গ্রামীণ ফোন, বিভিন্ন মোবাইল অপারেটরে মিনিমাম দুই তিন প্রকারের ট্যাক্স মিলে একটা ট্যাক্স নির্ধারিত হয়। ঠিক আছে, আরো অনেক প্রোডাক্ট আছে বাংলাদেশে, যে অনেকগুলো ট্যাক্স একসাথে, তিনটা চারটা ট্যাক্স একসাথে অ্যাড হয়ে একটা মেইন ট্যাক্স অ্যাড হয়। এখন এই যে ধরনের ট্যাক্স, মাল্টিপল ট্যাক্স যখন মিলে একটা প্রোডাক্টের উপরে অ্যাপ্লাই করা হয়, সেটা কিন্তু গ্রুপ রেট হিসেবে গণ্য হয়। একাধিক ট্যাক্স ওখানে, সে দুটো হোক বা দুই বা ততোধিক বেশি হোক, এটা হবে গ্রুপ রেট। আমরা দেখবো সবকিছু, যে এখানে বলছে কম্বাইন মাল্টিপল ট্যাক্সেস অ্যান্ড মেক অ্যাপ্লাইং দেম টু ইউর ট্রানজেকশন ইজিয়ার। অল ট্যাক্সেস ইউ ইনক্লুড আর ক্যালকুলেটেড অ্যান্ড চার্জড অ্যাট ওয়ান্স, মানে একবারে সেটা অনেকগুলো ট্যাক্স একসাথে ইনক্লুড হয়ে একবারে চার্জ করে, ঠিক আছে। বাট উই ট্র্যাক দেম সেপারেটলি ফর ইউ, এটা কুইক বুকস আবার সেপারেটলি আলাদা আলাদা করে এখানে রেকর্ড করবে, সেটাও বলছে। ঠিক আছে, এবার আছে কি কাস্টম ট্যাক্স। তাহলে গ্রুপ ট্যাক্স জানলাম, এই সেলস ট্যাক্স বা অন্যান্য ট্যাক্স দুই তিন প্রকার একসাথে মিলে হবে গ্রুপ ট্যাক্স, আর সেলস পারচেজের ক্ষেত্রে ট্যাক্স রেট। এবার আসি কাস্টম ট্যাক্স। কাস্টম ট্যাক্সে কি হবে, ট্যাক্স এক্সামটেড থাকতে পারে। কেটে যাবে নাকি? না, 10 মিনিট আছে, দেখি আগে। আচ্ছা, কাস্টম ট্যাক্স কি আছে? কাস্টম ট্যাক্স হচ্ছে যে ট্যাক্স এক্সামটেড, তারপরে আপনার কি বলে জিরো রেটেড ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স এক্সামটেড জিরো রেটেড ট্যাক্স দুইটা কিন্তু দুই ব্যাপার, হয়তো এটার পার্সেন্ট দুটোরই জিরো, মানে গাণিতিক অর্থে দুটোর পার্সেন্টটা সেম অর্থাৎ জিরো, কিন্তু এক্সামটেড মানে কি, মওকুফ করা, ঠিক আছে, বা ছাড় দিছে এরকম কিছু। মানে বাংলাদেশ, যেমন বাংলাদেশ উদাহরণেই বুঝি, বিশেষ বিশেষ কিছু শিল্প অঞ্চল আছে যেখানে শিল্প, যে কোনো কলকারখানা ইন্ডাস্ট্রি গড়ে উঠতেছে, তার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি করা হয়, 20 বছর 25 বছর মেয়াদিও, যে ওখানে ট্যাক্সের পার্সেন্টটা কমায় একটা ধার্য করা হয়, যে অন্যান্য জায়গায় তাহলে 25%, এখানে 15%। আমরা মানে যারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, তারা কিন্তু আমরা পড়ছি, বইতে পড়ছি, ঠিক আছে, এটা কলেজ লেভেলের, স্কুল লেভেলের বা আদার্স এরকম কিছু ব্যাপার আমরা কিন্তু অবশ্যই জানি। আর যারা সায়েন্স আর্টসের তারাও কম বেশি জানেন যে, যে অঞ্চলে শিল্প অঞ্চল গড়ে উঠতেছে, ধরেন আপকামিং যেটা গড়ে উঠতেছে, সেখানে ওইটাকে গড়ে ওঠাকে একটু প্রণোদনা দেওয়ার জন্য ট্যাক্সটা কিছুটা কমানো হয়। আবার কিছু কিছু ট্যাক্স বা কিছু কিছু প্রোডাক্টের উপরে ট্যাক্সটা পরিপূর্ণভাবে মওকুফ করা হয়, যে না ওই প্রোডাক্টের উপরে ট্যাক্স নাই। এমনও থাকে অনেক প্রোডাক্ট, শুধু বাংলাদেশ না, পৃথিবীব্যাপী অনেক, যে ট্যাক্স মওকুফ করা হলো ওই প্রোডাক্টগুলোর পরের থেকে, এটা ট্যাক্স এক্সাম্পটেড। আর জিরো রেটেড ট্যাক্স, যে ওটা ট্যাক্স ধর ধার্য করাই নেই সরকারি ভাবে, সেটা আর এক ব্যাপার। ধরেন কোনো একটা টাইমে ট্যাক্স ছিল, সেখান থেকে ট্যাক্স মওকুফ করা এক ব্যাপার, ট্যাক্স জিরো, ওই প্রোডাক্টের ট্যাক্সই জিরো, সেটা কিন্তু আরেকটা ব্যাপার। ঠিক আছে, তা আমরা এটার এই যে যে অন্য ক্যাটাগরির যেগুলো, যেগুলো সেলস এবং পার্চেজের সাথে সম্পর্কিত না, সম্পর্ক আছে অন্যভাবে, প্রত্যক্ষভাবে আমার নাই, তার মানে জিরো রেটেড ট্যাক্স হোক, এটা ওই প্রোডাক্টের পরে সেলস এবং পার্চেজের সাথে ইনক্লুডেড, কিন্তু ওইটা রেকর্ড করবো আমরা কাস্টম ট্যাক্সের মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমরা চলেন ট্যাক্স রেটে যাই। ফার্স্টে ট্যাক্স রেটে যে ট্যাক্সের নাম দিব, এই যে বায়ার দিয়েছে, ধরেন আমরা এখানে দিচ্ছি। প্রথমে প্রথমে আসি, আমি আপনাদের দরকারে সাজায় দিব। প্রথমে দিব আমরা ট্যাক্স। এই দেখেন সেলসের ক্ষেত্রে ওই ট্যাক্স নামে যেটা হবে, ট্যাক্সের নাম হবে একটা, এখানে সেলসের 10%, আবার এই ট্যাক্সটা পার্সেসের ক্ষেত্রে 8%। ঠিক আছে, আমরা ইনস্ট্রাকশন গুলো দেখে বুঝবো। দেখেন ট্যাক্স নেম, একটা নাম কিন্তু দুইবার নিবে না। ট্যাক্স দিলাম, এখানে ডিসক্রিপশনও ট্যাক্স থাকলো, ট্যাক্স এজেন্সি এইচ এম রেভিনিউ অ্যান্ড কাস্টমস ভ্যাট, অর্থাৎ ট্যাক্স এজেন্সি কারা কালেক্ট করবে। এখন দেখেন এই যে ট্যাক্স নাম দিয়েছি একটা, কিন্তু এখানে কিন্তু দুইটাই চলে আসছে, সেলস এবং পার্সেস। আমরা একটা নাম দিব, সেটা সেলসে এবং পার্সেসে দুইটাই যাবে। তা ধরেন সেলসের পরে ক্লিক করব, করে এখানে সেলস রেট কত আমি একটু তাই দেখবো, যে এটা সেলস ট্যাক্স, এইগুলো হচ্ছে সেলস ট্যাক্স, আর এইগুলো পার্সেস ট্যাক্স। তাহলে এই যে যে ট্যাক্স যে নামে যেটা আছে, সেটা সেলসের ক্ষেত্রে 10%, আমি শুধু এখানে 10টা দিব, এখানে সব কেটে দিব, দিয়ে 10 দিব, 10 দিয়ে বাইরে ক্লিক করব, এখানে 10% হয়ে গেছে। এবার এই অ্যাকাউন্ট কি হবে, সেলস ট্যাক্স আমাদের কি, আমি প্রোডাক্ট সেল করছি বাকিতে, সেই প্রোডাক্টের সাথে ট্যাক্স অ্যাড হয়েছে,
অ্যাড হয়ে সেই টাকাটা যতক্ষণ আমার কাছে থাকবে ততক্ষণ এটা লায়াবিলিটিস। মানে কেন, অন্য কেউ ট্যাক্স আমাকে দিছে, আমি প্রোডাক্ট সেল করছি, সেই ট্যাক্স আমার কাছে দিছে, কিন্তু আমি দেবো সরকারকে। যতক্ষণ আমি সরকারকে না দিচ্ছি ততক্ষণ আমার লায়াবিলিটি হিসেবে, দায় হিসেবে এটা থাকবে, তাহলে এটা কিন্তু লায়াবিলিটি। সেলস রেট 10% দিলাম, এই অ্যাকাউন্টটা কি হবে, সেলস ট্যাক্স কালেকশন করতেছি, এটা হবে আমার লায়াবিলিটি, দায়। এরপরে কি বলছে যে শো ট্যাক্স অ্যামাউন্ট অন রিটার্ন লাইন। ট্যাক্স অ্যামাউন্ট অন রিটার্ন লাইনে কেমন হবে? রিটার্ন লাইনের ক্ষেত্রে এখানে বলছে যে ভ্যাট ডিউ অন সেলস অ্যান্ড আদার আউটপুট, বা ভ্যাট ডিউ অন দ্য পিরিয়ড অ্যান্ড অ্যাকুইজিশন অফ গুড মেড ইন নর্থ আয়ারল্যান্ড। মানে নর্থ আয়ারল্যান্ডের জন্য দেখেন এই যে আলাদা, যেমন বলছি না, বাংলাদেশে কিছু কিছু শিল্পের জন্য, শিল্প অঞ্চলের জন্য আলাদা আলাদা রোল প্লে করে ভ্যাটের ক্ষেত্রে, আর এখানেও কিন্তু নর্দার্ন আয়ারল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বারশিপের স্টেট হিসেবে যেটা পরিচিত, ঠিক আছে, সেটার জন্য কিন্তু আলাদা ভ্যাট, আর টোটাল ইউকের জন্য আলাদা ভ্যাট। ভালো করে দেখেন বিষয়টা। তা আমরা ধরেন ভ্যাট ডিউ অন সেলস অ্যান্ড আদার আউটপুট, এটা আমরা ক্লিক করব। শো ট্যাক্স অ্যামাউন্ট অন রিটার্ন লাইন, এখানে প্রথমটাই যে ভ্যাট ডিউ অন সেলস অ্যান্ড আদার, এটা ক্লিক করব। এরপরে শো নেট অ্যামাউন্ট অন রিটার্ন লাইন, নেট অ্যামাউন্ট অন রিটার্ন লাইনে কি হবে, এটা দিব নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। বা আমরা নট অ্যাপ্লিকেবল নাম দিয়ে নেট ভ্যালু অফ সেলস এটাও দিতে পারি, ঠিক আছে। নেট ভ্যালু অফ সেলস মানে টোটাল যে সেলস এর উপরে যে ভ্যালুটা, তার উপরে হচ্ছে আমার রিটার্ন, ভ্যাট রিটার্নটা আমার এ করবো, রেকর্ড করবো। এবার পার্সেজে আসি, সেলসের বেলায় গেল। পার্সেজের ক্ষেত্রে কি হবে, ক্লিক করলাম, পার্সেজ রেট কত, ওই সেম ভ্যাট ট্যাগটা, এই নামটা দেখে চিনবো এখানে ট্যাক্স কোনটা আর এখানে শুধু ট্যাক্স কোনটা, এই দেখেন 8%। যে ভ্যাটটা আমার 10% সেটা আমার পার্সেজের ক্ষেত্রে 10% অর্থাৎ সেলসের ক্ষেত্রে, আর সেই ট্যাক্স নামে যেটা উল্লেখ করাই আছে, একটা 10 মানে সেলসের ক্ষেত্রে 10% আর পার্সেজের ক্ষেত্রে আসবে এটা 8%। দেখেন পার্সেজে আসছি 8%। এটা কি, পার্সেসের ক্ষেত্রে এটা আমার কি, এক্সপেন্স। কারণ আমি প্রোডাক্ট কিনতেছি সাপ্লায়ারের কাছ থেকে, আমার সাপ্লায়ারের কাছ থেকে আমি প্রোডাক্ট কিনছি, তখন আমি ট্যাক্স দিচ্ছি। এটা বাকিতে দিয়ে আর নগদের পরে দিই, এটা তো আমার এক্সপেন্স। বাকিতে দিলেও আমার 2 দিন পরে দিতে হবে, এটা আমার এক্সপেন্স, ঠিক আছে। আমি যখন দিব তখন আমার এক্সপেন্স হিসেবে আমি দেখাবো, তাহলে এটা এক্সপেন্স, আর ওইটা হচ্ছে সেলস ট্যাক্স, হচ্ছে লায়াবিলিটিস। এরপরে আসি কি, এখানে বলছে শো নেট অ্যামাউন্ট অন রিটার্ন লাইন, এটা হবে নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এখানে নট অ্যাপ্লিকেবল দিছি, আর এখানে হবে হচ্ছে, ও সরি, এখানে শো নেট অ্যামাউন্ট অফ রিটার্ন লাইন, এটা হবে, এটাও কিন্তু নেট ভ্যালু অফ পার্সেস, এটা হবে। এটা দিয়ে আমরা কিন্তু সেভ করব। সেভ করলে তাহলে আমাদের কিন্তু একটা সেট হয়ে গেছে, অর্থাৎ ভ্যাটের যেটা ফার্স্ট যেটা, সেটা কিন্তু আমাদের প্রথম যে পার্সেন্টটা সেটা আমাদের সেট হয়ে গেল। কোথায় সেট হচ্ছে আমরা সবই দেখবো, আমরা সব দেখবো এখান থেকে এসে ভ্যাট সেটিং এর ভিতরে আমরা দেখতে পারবো। এবার পরের আরো কিছু সেট আপ করে আসি। কিন্তু তার আগে আমরা যদি এখন ইনভয়েসের ক্ষেত্রে যাই, দেখেন আমরা কোনো একটা ইনভয়েস যদি করতে চাই, একটু উদাহরণস্বরূপ দেখি, কোনটা ক্লিক পড়ে গেল, আমরা ইনভয়েসটা দেখবো, সরি, যাই হোক রিলোড নিয়ে একটু আসুক। কিসে ক্লিক করলাম বলতে পারি না, রিসিভ পেমেন্টে ক্লিক করছি। দেখ আমরা ইনভয়েস করে দেখবো যে আমরা যে পার্সেন্টে অ্যাড করলাম ওইগুলো আসছে কিনা। কুইকবুকস ডিফল্টে আরো কিছু দিয়ে রাখছে, কুইকবুকস ডিফল্টে আরো কিছু ভ্যাট ট্যাক্সের পার্সেন্ট দিয়ে রাখছে, কিন্তু আমাদের ওগুলো, আমাদের প্রয়োজন যদি হয় তাহলে রাখবো, না হলে ওটা ইনঅ্যাক্টিভ করে দিব, সমস্যা নেই। যে এভারেজ অনেক কিছু থাকবে এরকম কিছু আমরা রাখবো না। তো ধরেন এখান থেকে একটু দেখাই, আমি যদি এখানে ইনভয়েসে যাই, ইনভয়েসে গেলে আমার ইনভয়েস করার ক্ষেত্রে আমি যে ভ্যাটটা মানে সিলেক্ট করছি বা এখানে রেকর্ড করছি, সেটা কিন্তু এখান থেকে আমি অ্যাপ্লাই মানে করতে পারবো এখন। দেখি কোনটা আগে আসছে। আচ্ছা, এখানে রিসিভ পেমেন্টের ক্ষেত্রে আসবে না, আমরা একটু ইনভয়েসের ক্ষেত্রে যাব, তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, এই প্যাসেজটা চলে আসছে মেবি। এই যে ইনভয়েসের ক্ষেত্রে যখন আমি যাবো, ধরেন এখানে প্রোডাক্ট সার্ভিস সবকিছু দিব, যে আপকামিং ক্লাসগুলোতে যেটা দেখবো। এখন এখন ভ্যাটের এখানে আমি কোনো প্রোডাক্ট সিলেক্ট করে দিলাম, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট সব থাকলো। এখন যেটা, এই যে ট্যাক্স আমরা যেটা সেট করছি, ট্যাক্স 10%, আর এইগুলো কি, এগুলো আমরা সেট করিনি, এগুলো কুইক বুকস দিয়ে রাখছে, এটা আমরা অফ করে দিতে পারবো। তা দেখেন এই যে আমাদের ট্যাক্স 10%, এটা আমরা কিন্তু অ্যাড করছি, এটা চলে আসবে। এখন আমি প্রোডাক্ট বা সার্ভিসের সাথে কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট সব দিয়ে ট্যাক্সটা ক্লিক করলে ওটা ওর সাথে অ্যাপ্লিকেবল হয়ে যাবে। তার মানে আমরা যেটা যেটা অ্যাড করবো সেটা কিন্তু এখানে চলে আসবে। আমরা আরো দেখি, এই যে ভ্যাটের এখানে আসছি। এবার আরো আরো কি কি করতে বলছে, এটা আমি কেটে দিব, অ্যাড যেগুলো আছে সেগুলো কেটে দিব। আর লাস্টে আমি কোনটা কোনটা অ্যাড করছি সেগুলো কিন্তু বের করতে পারি। এখন বিভিন্ন ক্যাটাগরির ট্যাক্স আমরা থাকতে পারি, ধরে নেন স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স। বায়ার বললো যে একটা ট্যাক্স আমার সেলস এবং পার্সেসের পরে, মানে সেলসে 10% আর পার্সেসের ক্ষেত্রে 8%। আর একটা ট্যাক্স আছে আমার, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স নামে, সেলসে 15% আর পার্সেসের ক্ষেত্রে 10%, এটাও রেকর্ড করেন। তাহলে আমি কি করবো, স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স এটা কপি করলাম, পার্সেন্টটা দেখে আসলাম 15%, এসে অ্যাড ট্যাক্সে গেলাম, ট্যাক্স রেটে স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স দিলাম, সেলস ক্লিক করলাম, এখানে দিলাম 15। এরপরে এটাও লাইবিলিটি, যেহেতু আমার সেলস ট্যাক্সটা যতক্ষণ কালেকশন করে রাখবো, প্রদান না করবো, ততক্ষণ আমার লাইবিলিটি হবে। এবারে রিটার্ন লাইনে ভ্যাট ডিউ অন সেলস, এরপরে এখানে দিব হচ্ছে
নেট ভ্যালু অফ সেলস দিলাম। পার্সেজে আসি, পার্সেজে দিব এটা 10%, এখানে বলা আছে পার্সেজের ক্ষেত্রে ওই স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স সেম নামেরটা 10% দিব। এটা হবে আমার এক্সপেন্স, এক্সপেন্স, আর এখানে দিব হচ্ছে নেট ভ্যালু অফ পার্সেস, দিয়ে আমি সেভ দিলাম। তার মানে আমার দুটো অ্যাড হয়ে গেল। এর পরের গুলো আমি সিমিলার ভাবে অ্যাড করব, কিন্তু গ্রুপ ট্যাক্স, জিরো রেটেড ট্যাক্স এগুলো আমি এভাবে অ্যাড করবো না। তাহলে আমরা এই ট্যাক্স আর স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স এই দুটো অ্যাড হলো। এখন কি আছে, ধরেন ভিডিএস ট্যাক্স নামে আলাদা একটা কিছু আছে, আমরা এটা কপি করি। এটাও উনি বলতেছে ওনার যে ডাটাবেসে যা দিবে, নাম উনি যা দিক তাই অ্যাড করতে হবে আমার। আপনি যে মন মতো কিছু অ্যাড করে দিবেন সেরকম হবে না। এখন ভিডিএস এ কি আছে, সেলস আছে 20%, আর পার্সেসের ক্ষেত্রে আছে ভিডিএ ট্যাক্স যেটা 15%, তাহলে 20 আর 15। আচ্ছা, সেলস এর ক্ষেত্রে 20%, ওনার হারটা যাই থাকুক, এই যে লাইবিলিটি, যে যে পার্সেন্ট থাকবে সেটা আপনি দিয়ে দিবেন। এখানে দিবেন হচ্ছে ভ্যাট ডিউ অন সেলস, এখানে দিয়ে দিবেন হচ্ছে নেট ভ্যালু অফ সেলস দিলাম। পার্সেসের ক্ষেত্রে এটা 15%, আমরা দেখছিলাম, কোথায় দেখছিলাম, এই ক্লাসটা অন্তত যারা অ্যাসাইনমেন্ট করবেন রেকর্ডিং দেখে দেখে করার চেষ্টা করবেন, তা না হলে প্রবলেমে পড়তে পারেন। আচ্ছা, এখানে 15%, এই যে এখানে 15%, 15%, আর এখানে 15% দেওয়ার পরে এটা হচ্ছে আমার এক্সপেন্স, পার্সেস ট্যাক্স, এখানে দিব নেট ভ্যালু অফ পার্সেস দিয়ে সেভ। তার মানে আমার তিনটে অ্যাড করা হয়ে গেলে এখনো বাকি আছে চারটা। কোন চারটা? জিরো রেটেড, গ্রুপ রেট, ট্যাক্স রেট, ঠিক আছে এইখানে। এখন এবার দেবো ট্যাক্স ভ্যাট, এইটা দিয়ে দেবো। এটা হচ্ছে সেলস পার্সেসের সাথে সম্পর্কিত, মানে আমরা কাস্টম ট্যাক্স অর্থাৎ জিরো রেটেড বা ট্যাক্স এক্সামটেড এগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা ক্লাস কেটে যেতে পারে 1 মিনিটে, আমি আবার লিঙ্ক দিব, সবাই জয়েন করবেন, ঠিক আছে। আজকে কোনো একটা প্রবলেমের কারণে কেটে যাচ্ছে, যদি কেটে যায় আমি 1 মিনিটের ভিতরে। আচ্ছা, আমরা তারপরে থেকে আসি। আমরা এখানে আর একটা পার্সেন্ট সেট আপ করতেছিলাম, সেটা হচ্ছে কোনটা, ট্যাক্স আর ভ্যাট। এখানে এটাও কিন্তু সেলস ট্যাক্স, ঠিক আছে। এখন এখানে এসে ট্যাক্স রেট, সবকিছু সেলস, সব সেলস পার্সেন্ট যেটা পার্সেন্ট আছে, পার্সেন্ট নির্ধারিত পার্সেন্ট উল্লেখ আছে, জিরো রেট বাদে, জিরো রেটেড পার্সেন্ট বা 0% বাদে যেটা যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে অ্যাড করব ট্যাক্স রেটের থেকে। তাহলে ট্যাক্স ভ্যাট এটা করবো, সেলসে এসে কত পার্সেন্ট সেটা আমরা দিব 12%। সেলস ট্যাক্সের ক্ষেত্রে এটা 12%, আর পার্সেসের ক্ষেত্রে 6%। এটা দিয়ে দিব, দিয়ে আমরা এখানে সেট আপ করবো, এখানে 12% দিলাম। এবার এটাও অবশ্যই আমার লায়াবিলিটি, আর এখানে দিব হচ্ছে ভ্যাট ডিউ অন সেলস, এখানে দিয়ে দিব নেট ভ্যালু অফ সেলস, দিয়ে পার্সেস ক্লিক করব। পার্সেসের বেলায় এটা হচ্ছে 6%, এটা আমার এক্সপেন্স, পার্সেস ট্যাক্সটা আমার এক্সপেন্স, আর এখানে দিয়ে দিব নেট ভ্যালু অফ পার্সেস। তার মানে প্রথমে সেটিং করে রাখলে পরের বার শুধু আমার পার্সেন্ট দিয়ে গেলে মানে সীমিত সময়ের ভিতরে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এই তিনটা সেট আপ করলাম। এখন কি করব, ট্যাক্স এক্সামটেড না, এটা হয়নি, ট্যাক্স রেট হয়েছে, গ্রুপ ট্যাক্স, গ্রুপ ট্যাক্স হয়নি, তার মানে এখন বাকি আছে ট্যাক্স এক্সামটেড, চারটা হয়ে গেছে, ট্যাক্স এক্সামটেড, গ্রুপ ট্যাক্স, আর জিরো রেটেড ট্যাক্স, এই তিনটা বাকি আছে, ঠিক আছে। আমি দরকার আপনাদের আর একটু সাজাই দিব, ঠিক আছে, যেগুলো ধারাবাহিকভাবে করবেন সেভাবে আগে সেগুলো দিব, আর পরে সে মানে পরের গুলো দিয়ে দিব। এখন বায়াররা উলট পালট করেই দিবে, স্বাভাবিক এটা, ঠিক আছে। এখন আমাদের বাকি আছে কি, আমরা দেখবো একটু জিরো রেটেড ট্যাক্সটা। জিরো রেটেড ট্যাক্স কপি নিয়ে করে নিয়ে আসলাম, দেখেন সেলসের বেলাও জিরো, আর পার্সেসের বেলাও কিন্তু জিরো। না, ক্লাস ফার্স্ট হচ্ছে না আজকে, ওই ভ্যাটের ব্যাপারটা তো প্রথমটা খুব বেশি সময় ধরে ডিটেলস একটু দেখাইছি, যার কারণে পরের গুলো শুধু অ্যাড করে যাচ্ছি, মানে সব প্রসিডিউর সেম। ক্লাস ফার্স্ট হচ্ছে না, ক্লাসের এই অ্যাড করার পার্সেন্টটা একটু ফাস্ট হচ্ছে। আচ্ছা, এখানেও দিব জিরো রেটেড ট্যাক্স, ও সরি, এটা তো আমার হচ্ছে আলাদা আলাদা ক্যাটাগরি, এটা জিরো রেটেড হবে না। দেখেন অ্যাড ট্যাক্সে যাব, এবার ট্যাক্স রেটে কিন্তু দিচ্ছি না, কারণ এটা জিরো রেটেড ট্যাক্স বা এক্সামটেড ট্যাক্স গুলো যাবে কোথা থেকে, কাস্টম ট্যাক্সের থেকে। তাহলে বাকি থাকলো গ্রুপ রেটেড, তাহলে গ্রুপ রেট নিয়ে আমরা কাজ করতেছি, কিন্তু তার আগে কাস্টম ট্যাক্স। এখানে আছে কি, আমার সেলস পারচেজ বাদে অন্য আদার কোনো ক্যাটাগরিতে বিশেষিত কোনো ট্যাক্স থাকে, বিশেষায়িত কোনো ট্যাক্স, বিশেষ কোনো ট্যাক্স যেটা সেলস পারচেজের সাথে সম্পর্কিত না, বা সেলস পারচেজের সাথে সম্পর্কিত হলেও ট্যাক্স রেটে কোনো প্রভাবটা নাই, ঠিক আছে, জিরো রেটেড বা ট্যাক্স এক্সাম্পটেড, এই ধরনের বিষয়গুলো আমরা কাস্টম ট্যাক্সের মাধ্যমে ক্লিক করলাম, কাস্টম ট্যাক্সে। এবার দেখেন নেম দিলাম জিরো রেটেড ট্যাক্স, ডেসক্রিপশনেও তাই চলে আসলো, জিরো রেটেড ট্যাক্স, ট্যাক্স এজেন্সি নেম জিরো রেটেড ট্যাক্স এজেন্সি, দেখেন অটোমেটিক্যালি নিয়ে নিছে, ঠিক আছে। আমি এখানে জিরো রেটেড ট্যাক্স দিয়েছি এই ঘরটায়, তখন এর পাশে এজেন্সি, কারণ এখানে কিন্তু এইচএমআরসি এটা কালেক্ট করবে না, এটা এইচএমআরসি কালেক্ট করবে না, শুধু এই 9 ডিজিটের ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। এই যে এখানে যে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বারটা, এইটা কপি করে
আপনি ওইখানে দিয়ে দিবেন। তার মানে জিরো রেটেড ট্যাক্স রেকর্ড করতে হলে 9 ডিজিটের যে নাম্বারটা সেটা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। দিলাম। কোথা থেকে কপি করে? এই যে ইউকে ডাটাবেস, ইউনিক ফার্মাসিউটিক্যাল, এখান থেকে। এরপরে কি করব? এখানে একটা কিছু বিষয় আছে সেটিং এর। স্টার্ট অফ কারেন্ট ট্যাক্স পিরিয়ড, এখানে আবার কারেন্ট ট্যাক্স পিরিয়ড দিতে হবে, আমরা জানুয়ারি থেকে দিব। এরপর আছে চুজ এ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কি অর্থাৎ মেয়াদটা কোন মেয়াদে দিতেছেন, আমরা কোয়ার্টারলি দিব। এরপরে কি রিপোর্টিং মেথড কি হবে, আমরা ক্যাশে দিব না স্ট্যান্ডার্ড, যেহেতু আমরা ক্যাশে বলছি সেখানে ক্যাশ ক্লিক করব। এবার বলছে দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন সেলস। তার মানে এই যে জিরো রেটেড ট্যাক্সটা শুধু কি সেলস এর উপরে কালেক্টেড হবে নাকি পার্সেসের ক্ষেত্রে? তা আমরা জিরো রেটেড ট্যাক্স মানে সেলস এর ক্ষেত্রেও কিছু প্রোডাক্টে জিরো, পার্সেসের ক্ষেত্রে কিছু প্রোডাক্টে জিরো, সবই আমরা একটা ট্যাক্সের নাম দিয়ে সেলস পার্সেস কোনটায় কি পার্সেন্ট সেটা আমরা আলাদা দিচ্ছি, নাম কিন্তু এক। ঠিক আছে? তাহলে দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন সেলস, এটা ক্লিক করে দিলাম, দিলে এখানে কিন্তু আসলো পার্সেন্টটা। দেখেন এখানে কোনো পার্সেন্টেজ বা বক্স ছিল না, আমি এখানে টিক মার্ক দিলাম, দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন সেলস। এবার সেলস এর পার্সেন্ট কত দিব? জিরো। ঠিক আছে? এখানে ও হয়ে গেছে, সরি। আচ্ছা, জিরো দিলাম। এবার দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন পার্সেস, এটাও টিক মার্ক দিলাম, এখানেও জিরো। এখানে আর কিন্তু কিছু নাই। ঠিক আছে? এবার এটাও কিন্তু ক্লিক করে দিব, পার্সেস ট্যাক্স ইজ রিক্লেইমেবল। এখানে পার্সেস ট্যাক্স ইজ রিক্লেইমেবল ক্লিক করে দেবো, মানে কি অনেক সময় যদি কোনো আমার পার্সেস করা কোনো প্রোডাক্টের উপর রিক্লেম করার সুযোগ থাকে ট্যাক্সের বা সেরকম কোনো স্কোপ থাকে, তো আমি যদি এখানে অন না করে দিই তাহলে কিন্তু আমি পার্সেস ট্যাক্স রিক্লেম করতে পারবো না। ঠিক আছে? বা এরকম সুযোগ আমার থাকবে না, তা আমি এখানে টিক মার্ক দিয়ে দিব, দিলে সেভ অফ দিব। সেভ দিলে এবার কিন্তু আমার জিরো রেটেড ট্যাক্সটাও কিন্তু অ্যাড হয়ে গেল। আমি কোথায় যাচ্ছে আমি সব দেখবো, একটা জায়গায় যে দেখবো, তখন হচ্ছে বাকি আমার কুইক বুকসে ফিচারে কি কি দেওয়া আছে, বা আমার যদি সেগুলো না লাগে আমি অফ করে দিব, শুধু আমার গুলো রাখবো। তাহলে এইটা গেল জিরো রেটেড ট্যাক্স। এবার আসি আমাদের কাজ কি, জিরো রেটেড হয়ে গেল। এবার হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড। ধরেন দুটোই কিন্তু সিমিলার, এটারও জিরো এটাও জিরো, কিন্তু আমরা আলাদা নামে লিখলে কোনটা মওকুফ করা আর কোনটায় ট্যাক্স পার্সেন্টেজ জিরো, দুটো আলাদাভাবে আমরা এই করতে পারবো। ঠিক আছে? এবার আবার অ্যাড ট্যাক্সে যাব, কাস্টম ট্যাক্সে যাব। এখানে নাম দিব ট্যাক্স এক্সামটেড, এখানেও ডেসক্রিপশনে দিব ট্যাক্স এক্সামটেড। ট্যাক্স এক্সামটেড এজেন্সি অটোমেটিক্যালি নামটা নিয়ে নেবে। এবার এখানেও কিন্তু এই ভ্যাটের আইডিটা দিব। ঠিক আছে? এই যে আইডিটা এখানে দিয়ে দিব, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার যেটা দিলাম। এটা অপশনাল, এটা যে দেওয়াই লাগবে এমন কোনো কথা নেই, তারপর আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার স্টার্ট কারেন্ট ট্যাক্স পিরিয়ড, এটাও জানুয়ারি, এখানেও কিন্তু কোয়ার্টারলি। এরপরে রিপোর্টিং মেথড ক্যাশ। এবার দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন সেলস, হ্যাঁ, তাহলে দিলাম টিক মার্ক। টিক মার্ক দিলে এখানেও পার্সেন্ট কিন্তু জিরো, কিন্তু নাম আলাদা, ট্যাক্স এক্সাম্পটেড। ঠিক আছে? এরপর এখানেও দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন পার্সেস, টিক মার্ক দিয়ে এখানেও কিন্তু জিরো। এখানে লাস্টে আবার দিয়ে দিব পার্সেস ট্যাক্স ইজ রিক্লেইমেবল, এটা টিক মার্ক দিয়ে দেবো। দিয়ে আমরা এখানে সেভ করলাম। এখন আমাদের একটা ট্যাক্স বাকি আছে, সেটা হচ্ছে গ্রুপ ট্যাক্স। গ্রুপ ট্যাক্স আমরা যত প্রকার ট্যাক্স অ্যাড করছি তার দুইটা মিনিমাম বা তিনটা, মানে মিনিমাম দুইটা দিয়ে আমরা ট্যাক্স করতে হবে। যেমন বায়ার যদি এখানে লিখে দেয়, লিখে দিছে দেন গ্রুপ ট্যাক্স সেলস এর ক্ষেত্রে 25% আর গ্রুপ ট্যাক্স পার্সেস এর ক্ষেত্রে 18%। এখন এটা লিখে আপনাকে ব্র্যাকেটে আমাকে এখানে আরো দিছিল, বলছিল যে এই ট্যাক্স মানে যে জেনারেল যে ট্যাক্সটা আপনি রেখেছেন ট্যাক্স নামে, এই ট্যাক্স এবং আপনার স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স এই দুটো মিলায়ে দিবেন হচ্ছে আপনি গ্রুপ ট্যাক্স করে দিবেন পার্সেসের ক্ষেত্রে, অর্থাৎ স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স আর শুধু যে ট্যাক্স নামে যেটা ছিল 8%, এই দুইটা মিলায় বলছে যে স্ট্যান্ডার্ড রেটের। আচ্ছা, পার্সেস ট্যাক্সের ক্ষেত্রে এই যে বায়ারের নির্দেশনা যে ট্যাক্সের 10% আর স্ট্যান্ডার্ড রেটের ট্যাক্সের 10%, এই ট্যাক্সের 8% আর স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্সের 10%, এই দুটো মিলাই 10 আর 18% হবে গ্রুপ ট্যাক্স পার্সেসের ক্ষেত্রে। আর এই গ্রুপ ট্যাক্স সেলস এর ক্ষেত্রে, গ্রুপ ট্যাক্স এটা সেলস এর ক্ষেত্রে সেক্ষেত্রে হবে এই ট্যাক্সের 10% আর স্ট্যান্ডার্ড ট্যাক্সের 50%। তাহলে আমরা কিভাবে সেট আপ করবো দেখি। উনি ইনস্ট্রাকশন দিয়ে দিছে, ধরেন এই 25% কে কিভাবে বানাতে হবে, কোন কোন ট্যাক্সটা অ্যাড করে গ্রুপ ট্যাক্স করতে হবে, এটা ওনার কাছ থেকে আমি নিয়ে নিছি। ঠিক আছে? এখানে হয়তো উনি খসড়াভাবে লিখছিল যেটা এই ডাটাবেসে আপনাকে বুঝে নিতে হবে, আমি এটা এক্সপ্লেন করলাম। এখানে হয়তো উনি লিখে দিবে না, আপনাকে হয়তো বলে দিতে পারে পরে মেসেজ দিয়ে বা কোনো, আবার অনেকে ইনস্ট্রাকশন দিয়েও দিবে। এখন ডাটাবেস অগোছালো থাকলে আমাদের গোছায় কাজ করতে হবে। এখন আমরা আসবো, এসে অ্যাড ট্যাক্সে আসবো, এবার গ্রুপ ট্যাক্সে। গ্রুপ ট্যাক্স আসলে আমরা কোনটার সাথে কোনটা মিক্স করবো, দেখেন গ্রুপ নেম কি হবে। এখন নাম দেওয়ার ক্ষেত্রে একটু আলাদাভাবে আমরা দিব, একটা দিব। এই দেখেন গ্রুপ ট্যাক্স কিন্তু দুটো একসাথে হবে না, মানে সেলস পার্সেস দুটোই একসাথে হবে এরকম কিন্তু হবে না।
তা আমরা এখানে নাম দিতে পারি গ্রুপ ট্যাক্স, GROUP, গ্রুপ ট্যাক্স, ট্যাক্স ব্র্যাকেট দিয়ে SALES, মানে প্রথমে সেলস একটা দিতে চাচ্ছি, ঠিক আছে। গ্রুপ ট্যাক্স সেলস আপনি এখান থেকে কপি করে এনে দিতে পারেন, যে গ্রুপ ট্যাক্স সেলস, এটা যদি কপি করে এনে দেই এখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে। এই যে গ্রুপ ট্যাক্স সেলস এই নামে আপনি এখানে রাখতে পারবেন। এই যে গ্রুপ ট্যাক্স সেলস নামে আপনি এখানে রাখলেন, রেখে এটা থাকলো এখানে, যে সেলস এ ব্র্যাকেট দিয়ে অবশ্যই রাখতে হবে, না হলে কিন্তু আর একই নাম, মানে আপনি যখন যে এই সেলস এ দিলেন না, আবার এডিট করে আবার দেওয়া লাগবে, এই জন্য একটা সেলস আলাদা, পার্সেস আলাদা লিখে রাখবেন। শুধু এই গ্রুপ ট্যাক্সের বেলায় সেলস পার্সেস দুটো পার্সেন্ট একসাথে অ্যাড করা যাবে না, একটা একটা করে, সেলস আলাদা, পার্সেস মানে পার্সেস আলাদা। এখন এইখানে হচ্ছে আপনার ট্যাক্স রেট, ট্যাক্স রেট কোনটা, আপনি যতগুলো অ্যাড করছেন দেখেন এখানে অনেকগুলো, আপনার মনে হবে কি এগুলো কোথা থেকে আসবে, কুইকবুকস অনেকগুলো অ্যাড করা আছে, কিন্তু আমরা খুঁজবো আমরা কি কি অ্যাড করছি এবং কোনটা কোনটা দিয়ে। এই দেখেন আমাদের ট্যাক্সের নামটা কি সেটা মনে করতে হবে। যেমন আমাদের একটা নাম হচ্ছে ট্যাক্স, একটা স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স, ব্র্যাকেটে থাকবে কি সেলস, তাহলে ট্যাক্স নাম আমি যেটা জানতেছি সেটা হচ্ছে 10%, স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স 15%। এটা হচ্ছে সেলস এর ক্ষেত্রে। আবার পার্সেস এর ক্ষেত্রে ট্যাক্সের 8%, স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্সে 10%। যেহেতু এখানে পার্সেস এরটা আসবে না, আমরা সেলস এরটা করতেছি, আমরা সেলস ট্যাক্স এরটা করতেছি, তাহলে এই ট্যাক্স মানে 10%, স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স আমরা যেটা অ্যাড করছি 15%, 10 আর 5 15 করতে হবে। তাহলে আমরা এখানে চুজ করব এই যে ট্যাক্স সেলস, ট্যাক্স পার্সেস না কিন্তু ট্যাক্স সেলস প্রথমটা। এরপরে দ্বিতীয় কি হবে, অ্যাপ্লিকেবল পরে দিচ্ছি, দ্বিতীয়টা কি হবে, স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স। আমরা সার্চ করব কোথায় আছে স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স, এই যে স্ট্যান্ডার্ড রেট কিন্তু সেলস, অবশ্যই দুটোই সেলস, যেহেতু সেলস ট্যাক্স, এটা দিলাম। দিয়ে এবার অ্যাপ্লিকেবল অন কি হবে, নেট অ্যামাউন্ট, ট্যাক্স অ্যামাউন্ট এবং নেট প্লাস ট্যাক্স অ্যামাউন্ট, কোনটা হবে অ্যাপ্লিকেবল, না অবশ্যই নেট অ্যামাউন্টের উপরে। মোট যে অ্যামাউন্টটা হবে সেই নেট অ্যামাউন্টের উপরে, যে প্রোডাক্টের যে ভ্যালু সেইটার উপরে, নেট অ্যামাউন্টের উপরে ট্যাক্সটা অ্যাপ্লিকেবল হবে। আবার এখানেও দিয়ে দিলাম নেট অ্যামাউন্ট, ঠিক আছে। দিয়ে আমরা এখানে সেভ করব। আরো যদি চান যে দুটো আছে, এরপর অ্যাড ট্যাক্স রেটে যদি ক্লিক করেন দেখেন এখানে যে আপনি তিনটা আছে, এখানে আরো আলাদা আরো একটা দুইটা তিনটা আপনি 5টা 6টা পর্যন্ত এখানে অ্যাড করতে পারেন। তা যেহেতু আমাদের আর কিছু নাই, আমরা এখানে কিছু অ্যাড করব না, ক্লিক করলে এখানে এই পপআপ আসবে, এত লাল আছে, আমরা এখানে সেভ করব, আমরা দুটাই দিছি, ঠিক আছে। নামটা ভালো করে দেখেন, ট্যাক্স সেলস ব্র্যাকেটে, তাহলে আমরা এখানে সেভ করব। সেভ করলে আমাদের এটা সেভ নিয়ে নিবে, কিন্তু এখানে তো লাল চলে আসছে অলরেডি। ও, এটা উঠাবো কি করে, এখানে তো উঠানোর জায়গা নাই, দেখি চেঞ্জ করে আবার নতুন করে ঢুকতে হবে, দেখছেন অবস্থা। এটা দিলাম গ্রুপ ট্যাক্স, এখানে যে ট্যাক্স যেটা ট্যাক্স সেলস দিলাম, অ্যাপ্লিকেবল অন নেট অ্যামাউন্ট, এরপরে স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স, মানে আপনি যতগুলো অ্যাড করবেন সব এখানে থাকবে। এখন এখানে বেশি দেখাচ্ছে কেন, এই দেখেন স্ট্যান্ডার্ড রেটেড সেলস এর জায়গায় পার্সেস দিয়ে না যাবো, এখানে বেশি দেখাচ্ছে কুইক বুকস ডিফল্ট ভাবে আছে কিছু, আমরা যখন একবার এখানে নেট অ্যামাউন্ট যখন একবার অফ করে দিব তখন আর আসবে না। এবার দিলাম সেভ, এবার সেভ নিয়ে নিবে, সেভ নিয়ে নিল গ্রুপ ট্যাক্স। এরপরে আরো একটা গ্রুপ ট্যাক্স আছে, সেটা হচ্ছে কোনটা, এই যে ভ্যাট 8%, স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স 10%, 10 আর 18%, এই গ্রুপ ট্যাক্স পার্সেসের ক্ষেত্রে 18%। তাহলে আমি গ্রুপ ট্যাক্স পার্সেস এটা কপি করব, এটা কপি করে এখানে আসবো অ্যাড ট্যাক্স, গ্রুপ রেট, এখানে দিলাম গ্রুপ ট্যাক্স পার্সেস, গ্রুপ ট্যাক্স দিয়ে পার্সেস দিয়ে দিলাম। এবার ট্যাক্স রেট, এবার কিন্তু ওই সেই ট্যাক্স কিন্তু এখানে সেলসও আছে পার্সেস আছে, আমি এবার দিব পার্সেস। এবার অ্যাপ্লিকেবল অন, এটাও কিন্তু নেট অ্যামাউন্ট। এবার এরপরেরটা কি, ট্যাক্স দিব স্ট্যান্ডার্ড রেটেড যেটা, কিন্তু পার্সেস, স্ট্যান্ডার্ড রেটেড, স্ট্যান্ডার্ড রেটেড, এই দেখেন সেলস আছে, আমরা পার্সেস দিব, স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স পার্সেস, আর এখানে দিব নেট অ্যামাউন্ট। দিয়ে এটাও কিন্তু সেভ করলাম, সেভ করলাম। এইবার আমাদের কিন্তু যতগুলো ছিল এখানে দেখেন সবগুলো হয়ে গেছে স্টার্ট করা, আর কিছু বাকি নেই, সবগুলো হয়ে গেছে। এবার আমরা একটু যাই, যে এটা তো সেট আপ করলাম, যে গ্রুপ ট্যাক্স কিভাবে ক্রিয়েট করবো সেটা দেখলাম, কাস্টম ট্যাক্স অর্থাৎ জিরো রেটেড এবং ট্যাক্স এক্সাম্পটেড কিভাবে করলাম সেটা দেখলাম। এবার এডিট ট্যাক্স বা রেট টেট সেগুলো যাওয়ার আগে আমরা একটু দেখি কোথায় যে জমা হয়েছে। এইখানে এডিট ভ্যাটের এখানে দেখেন আমরা এতক্ষণ তো অ্যাড করছি অ্যাড ট্যাক্সের মাধ্যমে, এখানে এডিটের এখানে এডিট সেটিং এ যদি যাই, তাহলে আমরা যদি কোনো কিছু এডিট করতে চাই, ধরেন এখানে এখানে জানুয়ারির জায়গায় যদি ফেব্রুয়ারি বা মার্চ, অনেক দেশের জুলাই থেকে হয়, যেমন বাংলাদেশের জুলাই টু জুন, আপনি যদি এখানে চেঞ্জ করতে চান যে না এখানে চেঞ্জ করব, চেঞ্জ করলেন। এরপরে যদি কোয়ার্টারলির জায়গায় হাফ ইয়ারলি বা ইয়ারলি হয়, ঠিক আছে, ট্যাক্স রিটার্ন সাবমিটের বিষয়টা, তাহলে আপনি সেখানে সেভাবে দিবেন। এরপরে স্ট্যান্ডার্ড না ক্যাশ, যদি স্ট্যান্ডার্ড হয় স্ট্যান্ডার্ড দিবেন, ক্যাশে হলে ক্যাশ, মানে এভাবে এডিট করবেন। এরপরে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার যদি চেঞ্জ হয় বা ভুলবশত আগে কোনো ভুলটা দেওয়া হয় পরে সঠিক করতে চান, তাও এখানে এসে এডিট করতে পারবেন। এবার আদার ভ্যাট অপশন, ফ্ল্যাট রেট স্কিম যদি চালু করতেছেন এখানে করতে পারবেন। আবার
যেহেতু আমরা প্রথমে এমটিডি অন করি নাই, এখন যদি আপনি এমটিডি অন করতেছেন তাহলে এখানে টার্ন অন করে দিয়ে ওই সেই মেকিং ট্যাক্স ডিজিটাল আইডিটা দিবেন, এমটিডি আইডিটা, এবং ইউজার পাসওয়ার্ড দিয়ে এখানে কিন্তু সেই সুযোগটা করতে পারবেন। তাহলে আমরা এই সব কিছু ধরেন কিছু না কিছু এডিট করলাম, এডিট করে সেভ করে দিলাম, সেভ হয়ে গেল, এখানে সুন্দরভাবে সেভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা গেল এডিট ভ্যাটের এইখানে ড্রপ ডাউন, এডিট ভ্যাটে ক্লিক করে না কিন্তু ড্রপ ডাউনে ক্লিক করে। এটা তো এডিট সেটিং এ গেল। এবার এডিট রেটে যদি যাই, এবার দেখবেন যত প্রকার রেট আমার কুইক বুকস এখানে অ্যাড করে রাখছে দেখেন সব চলে আসছে। এখন আমি কোনটা কোনটা অ্যাড করছি সেগুলো তো আমি জানি। এই ভিডিএস ট্যাক্স আমি অ্যাড করছি, স্ট্যান্ডার্ড রেটেড অ্যাড করছি, এই যে 20% এগুলো আমি করিনি, এই যে জিরো রেটেড এটা আমি অ্যাড করিনি, আমি জিরো রেটেড ট্যাক্স আমি অ্যাড করছি কিন্তু এটা অ্যাড করিনি, তাহলে আমি এটা অন আছে অফ করে দিই, এটা অফ করে দিব, হয়ে গেছে অফ। এরপরে কি আছে, আমরা এই দুটো মানে যেগুলো আমরা অ্যাড করছি সেগুলো আমরা রাখবো, বাকিগুলো অফ করে দিব। এরপরে এই স্ট্যান্ডার্ড একটা আছে 20%, এটা আমরা অফ করে দিব, যেটা আমার লাগবে না, আমার বায়ারের যেগুলো সেগুলো ছাড়া আমি রাখবো না। এই যে ট্যাক্স নামে যেটা করছি এটা আমাদের, এটা থাকুক। ঠিক আছে, এরপরে যেগুলো আছে কি এক্সামটেড, ঠিক আছে, এক্সামটেড আলাদাভাবে দেওয়া আছে, এটা আমরা দিব না, এটা আমরা অফ করবো, আমরা আলাদাভাবে করছি এটা। এরপরে আছে কি অনেক কিছু থাকতে থাকতে এবার আছে গ্রুপ ট্যাক্স, এটা থাকবে, গ্রুপ ট্যাক্স সেলস এটা থাকবে, আর এই যে ট্যাক্স অ্যান্ড ভ্যাট যেটা, এটা থাকবে না। ঠিক আছে, এটা থাকবে না। এখন এখানে কয়টা দেখাচ্ছে দেখেন, এটা এখানে তো অল্প কিছু দেখাচ্ছে, তাহলে বাকিগুলো গেল কই? বাকিগুলো দেখি এখানে কোনো কিছু আছে কিনা, যে 22টা স্ট্যান্ডার্ড রেটেড, ভিডিএস, এখানে ট্যাক্স, এখানে আছে কি গ্রুপ ট্যাক্স সেলস, গ্রুপ ট্যাক্স পার্সেলস। এখন এই ইসের যে দেখি, এই সেটিং এ যে দেখি ইনক্লুড ইনঅ্যাক্টিভ, আচ্ছা এখানে সবকিছু দেখা যাচ্ছে। যাক, এখানে তাহলে যেগুলো আমরা অ্যাড করছি সবগুলো শো করতেছে। এখানে যদি যে আমরা যদি ক্লিক করতাম যে না আমার কিছু শো করে না, এখানে শো করতে চাচ্ছি, তাহলে দেখতে হতো যে এই পেজে কয়টা শো করানোর স্কোপ আছে, সেইটা অনুযায়ী আমরা এখানে শো করাতে পারতাম। এখন এইখানে আমরা কি করব, ব্যাক টু সেলস ট্যাক্স সেন্টারে যাচ্ছি। আমরা দেখলাম যে আমরা কি কি অ্যাড করছি, সেই পার্সেন্টগুলো এখানে দেখলাম, কোনটা যদি অফ করে রাখতে হয় সেইটাও আমরা এখানে অফ করে রাখবো। আর এই যে অ্যাডভার্টাইজ যেগুলো, এগুলো ক্রস দিয়ে দিয়ে কেটে দিব। কেটে দিলে আমার এখন যদি আমি আসি যে আমার ভ্যাটে কি কি আমি অ্যাড করছি, এইখানেও যদি ক্লিক করি তাও কিন্তু আমরা দেখতে পারবো ভ্যাট নামে একটা অ্যাড করছি। এটা কি হবে, পেইড অন পার্সেস। ঠিক আছে, কিনতে যে যেটা করব সেটা থেকে আমি পেইড করব। কালেকশন ইন সেলস, এটাতে আবার কালেকশন অন সেলস এর মাধ্যমেও কিন্তু এটা রেকর্ড করব। আদার অ্যাডজাস্টমেন্ট, তার মানে এখানে আমি 6 টাকার স্ট্যাটাস দেখতে পাবো। এখানে যখন আমরা লেনদেন করব, যে কোনো ট্রানজেকশন যখন করব, ইনভয়েস, এক্সপেন্স, ঠিক আছে, তখন কিন্তু এর প্রভাবগুলো এখানে, এখানে তো জিরো আছে ফিগার গুলো, তখন এখানে প্রভাব পড়বে এই ভ্যাটের। এখানে 6 টাকার আমরা যদি দেখতে চাই, এখানে কিন্তু সেই স্ট্যাটাস গুলো দেখতে পারবো। ধরেন ভ্যাট আছে, জিরো রেটেড আছে, এখানে জিরো রেটেড কি আছে সেটা দেখতে পারবো। জিরো রেটেড থেকে ধরেন ট্যাক্স এক্সামটেডে গেলাম, সেখানে কি স্ট্যাটাস আছে সব দেখতে পারবো, আলাদা আলাদা এখান থেকে আমরা দেখতে পারবো। ঠিক আছে, আর এখানে যদি যান, এখানে কতগুলো পেজ শো করাতে চাচ্ছেন, 50টা, 150, আরো নিচে আছে, কিন্তু এখানে আমি একটু একটু স্ক্রিন ছোট করিয়ে দেখেন 300 পর্যন্ত আছে। আমি স্ক্রিনটা কন্ট্রোল চেপে ধরে একটু ছোট করলাম চাকাটা গুলি দিয়ে, যার কারণে এখানে কিন্তু শো হয়েছে। কিন্তু যদি বড় থাকতো সেক্ষেত্রে হয়তো আপনার দেখতে অসুবিধা হতো, যে না এই 50-এর পরে 150 আছে, এরপরে যেমন নাই। তার মানে এক পেজে আপনি কয়টা শো করতে চাচ্ছেন, আমি ধরেন এখানে 300 ক্লিক করে দিলাম। 300 ক্লিক করে দিলে এই পেজে 300 উঠবে। ট্যাক্স যখন নিয়ে কাজ করবো আমরা, এক পেজে সর্বোচ্চ 300 থাকবে, মানে নেক্সট পেজ করে দেখতে হচ্ছে না যতক্ষণ 300 না হচ্ছে। এখন আমরা ট্যাক্সের পার্সেন্ট গুলো দেখলাম, তাহলে কিভাবে ইনঅ্যাক্টিভ করব পার্সেন্ট গুলো তাও কিন্তু আমরা দেখে নিলাম। এখানে এসে এডিট রেটে গেলাম, রেটে যে কেমনে আমরা ট্যাক্স এডিট করব, সরি, সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখলাম। আচ্ছা, এইটা তো আমাদের অফ করা, এটা অন হয়ে গেল কি করে, ট্যাক্স এক্সামটেড, আমাদের এক্সামটেডটা তো অন্যভাবে দিছিলাম আমরা। দাঁড়াও, রাইট। আচ্ছা, এইখান থেকে আমাদের যাইতে হবে হচ্ছে এডিট ট্যাক্স এক্সামটেডে চলে আসছে, এখান থেকে আমরা যাবো হচ্ছে ভ্যাটে। ভ্যাটে যাওয়ার পরে এখান থেকে আমরা সব আলাদা আলাদা দেখতে পারবো। এই যে এডিট ভ্যাট, এখান থেকে এডিট রেট, এখানে বাল্ক আকারে যতগুলো আছে সবকিছু আমাদের এই যে শো করবে। আর ওইখানে যখন যে কোনো একটা চেঞ্জ হয়ে যাবে, বিষয়টা তো দেখলেন, যখন চেঞ্জ হয়ে যাবে তখন স্ট্যান্ডার্ড রেটেড হয়ে গেল, তখন কিন্তু একটাই শো করবে। আর শুধু ভ্যাটের উপরে যখন দিয়ে দিব, ঠিক আছে, ভ্যাট রেট এই যে এই পাশে যেখানে দিয়ে দিব, এই যে এই ভ্যাটে থাকতে থাকতে একটু দেখাই, একটু মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন। এই ভ্যাট, এখানে ভ্যাট আছে, এখানে ভ্যাট যখন থাকবে তখন এডিট ভ্যাটের ড্রপ ডাউনে ক্লিক করে এডিট রেটে গেলে সবগুলো দেখাবে যতগুলো আমার অ্যাড করা। ঠিক আছে, সেভাবে একটু খেয়াল করবেন। আর যদি ভ্যাটের থেকে এসে আমি জিরো রেটে যাই, তখন দেখেন এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে এডিট রেটে যাব,
এখানে কিন্তু ওই জিরো রেটেডটাই দেখাবে। ঠিক আছে, যেক্ষেত্রে এখানে দেখতে গেলে যে ব্যাক টু সেলস ট্যাক্স সেন্টারে ক্লিক করবেন, করে এখান থেকে ভ্যাটটা সিলেক্ট করবেন, জিরো রেটেড থেকে ভ্যাট, এরপরে আপনি এখানে এডিট ভ্যাটে যে এডিট রেটে সবকিছু সেট আপ করতে পারবেন। তা আস্তে আস্তে যে প্রবলেমগুলো হবে আস্তে আস্তে সলভ করতে পারবো আমরা। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ট্যাক্স সেট আপে, যে বায়ারের যে রিকোয়ারমেন্ট থাকবে সেই অনুযায়ী আমরা দেখা যাচ্ছে ভ্যাটটা এখানে সেট আপ করে রাখবো। এখানে দেখেন এই যে ট্যাক্স এক্সাম্পটেড, জিরো রেটেড, ঠিক আছে, সেলস ট্যাক্স কালেকশন ফ্রম কাস্টমার, এখানে কিছু বিষয় লেখা ছিল যে দুই তিন টাইপের যে রেট দিতে পারে, স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স, সেলস ট্যাক্স কালেকশন ফ্রম কাস্টমার বা গ্রুপ ট্যাক্স। এখানে একটা থিওরিক্যাল ব্যাপার দেওয়া হয়েছিল যে আপনার দুই তিন রকমের মিনিমাম ট্যাক্স থাকবে, একদম যদি কোনো বায়ার কিছু নাও দেয় দুই তিন রকমের ট্যাক্সের রেট দিবে। ঠিক আছে, টাইপের রেট দিবে, সেগুলো আপনার অ্যাড করতে হবে। আবার অনেকে 7 8 10 প্রকারেরও ট্যাক্স দিতে পারে, এক এক দেশে এক এক রকম হবে, বা এক মানে মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করলে সেক্ষেত্রে তার ডাটাবেসটাও ভিন্ন রকম হবে। তাহলে এই ছিল আমাদের ট্যাক্সের কাজ। ঠিক আছে, ট্যাক্স সেটআপ। আমি আগের দিন বলছিলাম যে এটা একটু দীর্ঘ, খুব বেশি দীর্ঘ হবে না, কিন্তু আমাদের একটা বিষয় গ্যাপ রয়ে গেছে, বড় একটা বিষয়। এটা হচ্ছে ম্যানেজ ইউজার এবং সুইস মাল্টিপল কোম্পানি। সুইস মাল্টিপল কোম্পানি খুব বেশি মেজর না, কারণ আপনার কুইক বুকসে পাবেন ম্যাক্সিমাম যে একটা কুইক বুকসে একটা প্রতিষ্ঠানের হিসাবে রাখা হয়। কিন্তু কুইক বুকস কিছু কিছু লোকেশনে এমন ভাবে দিয়ে রাখছে যে একই সাথে একটা সফটওয়্যারের ভিতরে মাল্টিপল কোম্পানির হিসাব রাখতে পারবে। সেক্ষেত্রে কি হবে, মাল্টিপল কোম্পানির নামে একটা অ্যাকাউন্ট থাকবে, কুইক বুকস অ্যাকাউন্ট থাকবে একটা, ওই একটা মানে অ্যাকাউন্টের ভিতরে আবার কোম্পানি ক্রিয়েট করা যাবে তিনটা চারটা, বা যতগুলো চান। এইভাবে একটা থেকে আরেকটা সুইচ করে করে কাজ করতে পারবে। যেমন এটা ইউনিক ফার্মাসিউটিক্যাল বলছি, অন্য একটা অন্য নামে থাকলো। ঠিক আছে, আপনার ধরেন তিনটা ব্যবসা, তিনটা নামে তিনটা কোম্পানি, এই তিনটা কোম্পানি এক কুইক বুকসে সেট আপ করে আপনি যাতে একটা থেকে একটা সুইচ করে কাজ করতে পারেন। তো এটা এখন আর খুব বেশি অ্যাপ্লিকেবল হচ্ছে না এই লাস্ট আপডেটের পরের থেকে। ঠিক আছে, এর আগে কিন্তু অ্যাপ্লিকেবল ছিল, কিন্তু কুইক বুকস চাচ্ছে যে না, একই সাবস্ক্রিপশনে তিনটা চারটা কোম্পানি, এটা আমাদের লস হয়, এই ফিচারটা অফ করে দিব। মানে এখন উপরে উঠতে যে মানে ওই লোকটা, যার ধরেন একজন বায়ার, উনি চারটা প্রতিষ্ঠানের জন্য যখন চারটা সাবস্ক্রিপশন নিত, এখন যদি একটা সাবস্ক্রিপশনে চারটা কোম্পানি চালায়, এটা তো তার জন্য অবশ্যই ক্ষতি। এতদিন তো প্রতিযোগিতায় টপে টিকে থাকার জন্য, টপে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য না, টপে টপ পজিশন ধরে রাখার জন্য কুইক বুকস বিভিন্ন ফিচার বা বিভিন্ন কিছু অনেক কিছু ইউজার ফ্রেন্ডলি করে দিয়ে অনেক কিছু ডিসকাউন্ট দিছে, ফ্রি দিছে, বিভিন্ন কিছু করছে। কিন্তু এখন একটা স্টেবল পজিশনে চলে আসছে এত লং টাইম ধরে, এখন কিন্তু অনেক কিছু চেঞ্জ করতেছে বা করবে। তার মানে তারা মার্কেট দখল করার যা তা করে নিছে। বাকি এখান থেকে মার্কেটটা মানে সরে যাইতে, মার্কেট শেয়ারটা অন্য কেউ দখল করতে হলে অনেক দূর যাইতে হবে, অনেক দূর না গেলে সম্ভব না। কাজেই তারা অনেক কিছু এখন মানে যারা সাবস্ক্রিপশনে কিনবে বায়ারদের জন্য, আমাদের জন্য না, বায়ারদের জন্য অনেক কিছু একটু ডিফিকাল্ট করতেছে। এখন সুইস মাল্টিপল কোম্পানি একটা সাবস্ক্রিপশনের ভিতরে চারটা প্রতিষ্ঠান হিসাব রাখা, এটাও তো কেমন একটা মানে খুব বেশি মাগনা বিষয়। ঠিক আছে, তা আমরা ওটা নিয়ে বেশি মাথা না ঘামাই। আমাদের যদি আবার সুইস মাল্টিপল কোম্পানি চালু করে তাহলে আমরা সেটা করতে পারবো, কিন্তু দেখাতে পারবো কিভাবে সুইচ করে। ঠিক আছে, এখন আসি ম্যানেজ ইউজার। আপনি যে ইউজার দিবেন একটা বায়ারের অ্যাকাউন্টে, আপনি কাজ করবেন কেমনে করবেন, এটা তো অ্যাক্সেস নিতে হবে সফটওয়্যারের, অ্যাক্সেসটা নেয় কেমনে এটা একটু দেখাই। এখন আমি এই পাশে একটা ট্যাবে আমার অ্যাকাউন্টেন্ট ভার্সন বা বায়ার ভার্সন, যে কোনো ভার্সন, যাদের কাছে বায়ার ভার্সন দুইটা আছে, আবার বায়ার ভার্সন একটা আছে, অ্যাকাউন্টেন্ট ভার্সন একটা আছে, যাদের কাছে সফটওয়্যার দুইটা আছে, তারা অ্যাক্সেস দেওয়া নেওয়া করতে পারবেন। এমন না যে বায়ার ভার্সন টু বায়ার ভার্সন যায় না, তা কিন্তু না। বায়ার ভার্সন টু অ্যাকাউন্টেন্ট ভার্সন, অ্যাকাউন্টেন্ট ভার্সন টু বায়ার ভার্সন, এটা অ্যাভেলেবেল যায়। আবার বায়ার ভার্সন টু বায়ার ভার্সন, আবার অ্যাকাউন্টেন্ট ভার্সন টু অ্যাকাউন্টেন্ট ভার্সন, সব ক্ষেত্রে অ্যাক্সেস দেওয়া সম্ভব। তা ধরেন আমি আমি অ্যাকাউন্টেন্ট ভার্সনে অ্যাক্সেস দিব, আমি বায়ার অ্যাকাউন্টে কাজ করব, এটা আমার বায়ার অ্যাকাউন্ট, তাহলে আমি অ্যাক্সেস দিব কোথা থেকে? দেখেন দুইটা সফটওয়্যারে দুইটা জায়গা থেকে অ্যাক্সেস দেওয়া যায়। আমরা চলে আসবো এই যে গিয়ার আইকন বা সেটিং আইকনে, বায়ার অ্যাকাউন্ট, এটা বায়ার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম, এই যে ম্যানেজ ইউজার, এখান থেকে অ্যাক্সেস দিতে হয়। বায়ার অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস দিতে গেলে ম্যানেজ ইউজার থেকে দিতে হবে। আর অ্যাকাউন্টেন্ট ভার্সন থেকে যদি অ্যাকাউন্টেন্ট ভার্সনে, বা অ্যাকাউন্টেন্ট ভার্সন থেকে যদি বায়ার ভার্সনে দেন, সেক্ষেত্রে কিভাবে দিবেন? এক্ষেত্রে চলে যাবেন ইওর টিমের ভিতরে, দেখেন ইওর টিমটা ক্লিক করি, ক্লিক করলে দেখেন তো দুটো স্টেপ সমান কিনা, আমি আবার দেখাই। এটা তো ওপেন হয়েছে, এই যে সেটিং আইকনে যে ইওর টিম, ইওর কোম্পানির আন্ডারে, এই যে ইওর কোম্পানির আন্ডারে ইওর টিম, এখান থেকে অ্যাকাউন্টেন্ট ভার্সন থেকে যে কোনো ভার্সনে হোক, বায়ার ভার্সন হোক, অ্যাকাউন্টেন্ট টু অ্যাকাউন্টেন্ট, আপনার সেক্ষেত্রে ইওর ইওর কোম্পানির আন্ডারে ইওর টিমে যাইতে হবে। টিমে গেলে দেখেন যেমন ইন্টারফেস, ঠিক এইখানে যদি আমি এই যে
এটা হচ্ছে বায়ার ভার্সন। এখানে গিয়ার আইকন বা সেটিং আইকনে ক্লিক করে আমি ম্যানেজ ইউজারে গেলেও সিমিলার ইন্টারফেস চলে আসবে। দেখেন ব্যাপারটা। দেখেন, দেখেন তো একই জিনিস নাকি? ইউজার, রোলস, এরপরে অ্যাকাউন্টিং ফার্ম। আর এখানে কি? ইউজার, রোলস, সার্টিফিকেশন। এখানে সার্টিফিকেশন বলতে বোঝাচ্ছে যে আপনি যে অ্যাকাউন্টেন্ট, আপনার কি কোনো আলাদা কোনো সার্টিফিকেট আছে? ঠিক আছে। এবং সার্টিফিকেশনের জন্য আমার ধরেন এখানে প্রাইমারি অ্যাডমিনের স্ট্যাটাস আছে। ঠিক আছে। এই প্রতিষ্ঠানে প্রাইমারি অ্যাডমিন হিসেবে আমার মেইলটা বা আমার নামটা দেওয়া আছে, এই সার্টিফিকেশন। ঠিক আছে। আর এদিকে রোল পরে আসতেছি, আগে ইউজারে আসি, এক একটা করে শেষ করি। তো ইউজারে ওই ভিতরে বিষয়বস্তু সব জায়গায় বায়ার ভার্সনেও যায়, এখানেও তাই। এখন ইউজারের এখানে, এখানে নিচে দেখেন কি বলছে, অ্যাড দিস সাজেস্টেড রোল ফর ইউর টিম। আপনি যদি টিমে কাজ করতে চান, সেলস অ্যান্ড এক্সপেন্স রিপোর্ট করার ক্ষেত্রে আলাদা কাউকে অ্যাসাইন করতে পারেন, যে শুধু ইনভয়েসেস কিছু করবে তার জন্য কাউকে আহ, আপনি আপনার অ্যাক্সেস দিতে পারেন। আবার বিলস অনলি, যে শুধু বিলের কাজ করবে, তাও আপনি অ্যাক্সেস দিতে পারেন। মানে এমন লিমিটেশন করে করে অ্যাক্সেস দেওয়া যায় যে সে আর কিছু দেখবে না সফটওয়্যারে, শুধু ইনভয়েসের ফাংশনটা খুলে রেখে তাকে আমি দিব। আবার শুধু বিলস এর কাজ করতে পারবে, এ বাদে আর কিছু করতে পারবে না, সেভাবে আমি দিব। অনেক ভাবে রুলস এর, মানে আমার এখানে কিন্তু রুলটা ক্রিয়েট করে দেওয়া যায়। এখন আসি আমরা অ্যাক্সেস কিভাবে দিব। ইউজারের এখানে কি আছে? এখানে দেখেন, ইউজার সার্চ করা যাবে। আপনার এখানে কতজন আছে, ধরেন 20 জন থাকলো, আমি নাম দিয়ে দিয়ে সার্চ করতে পারবেন। সার্চ করে সেখান থেকে আপনি কাউকে অ্যাক্সেস পাঠাতে পারবেন। ঠিক আছে। ধরেন এটা সার্চ অপশন কখন, যখন অনেকগুলো ইউজার থাকবে, তার ভিতর দিয়ে নাম দিয়ে সার্চ করবেন বা জিমেইল সার্চ করবেন, তার জন্য এই অপশনটা। এখন আমরা এখানে দেখলাম নেম, কোন একটা নাম থাকবে, ইমেইল থাকবে। ঠিক আছে। এইটা কার? এই আপনারও এখানে গেলে একটা ইমেইল আছে, নেম থাকুক বা না থাকুক কোনো তেমন, ধরেন এখানে নেম নাই কিন্তু ইমেইল আছে, আপনার নেমও থাকতে পারে, ইমেইলও থাকতে পারে, বা নেম না থেকে ইমেইল কিন্তু মাস্ট থাকবে। তার মানে কোন ইমেইল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, যে মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, হোক বায়ার ভার্সন বা হোক অ্যাকাউন্টেন্ট ভার্সন, সেটা থাকবে প্রাইমারি অ্যাডমিনে ওই মেইলটা। স্ট্যাটাস কি? অ্যাক্টিভ, যেহেতু আপনি অ্যাক্টিভ সফটওয়্যার ব্যবহার করছেন। বিলাবল? ইয়েস। ঠিক আছে, এরকম স্ট্যাটাস থাকবে। এরপরে এটাকে কি করতে পারবেন, দেখেন এই যে যিনি আছে, এই এডিটে যে এখানে এডিট করতে পারবেন। যেখানে যদি পার্সোনালি রোল কোনো যদি চেঞ্জ করে দিতে চান, যে না প্রাইমারি অ্যাডমিন অন্য নামে চেঞ্জ করে দিতে চাবো, সেখানে দিতে পারবেন। তো এখন আমরা একটু ব্যাকে যাই, এটা আমাদের দেখবো কিন্তু একটা অ্যাড করার পর দেখবো। এডিটে যেহেতু আমি অনেক কিছু এডিট করতে পারবো, এখানে ড্রপ ডাউনে যাই, ভিউ ইউজার অ্যাক্টিভিটি। এখানে যদি ক্লিক করেন, আমার এই ইউজারের কি কি অ্যাক্টিভিটি আছে অডিট লগের মাধ্যমে আমার সব, যে কবে আমি কোন সময়ে কোন টাইমে কোথা থেকে লগ ইন করছি, কি করছি, কি ডিলিট করছি, দেখেন প্রত্যেকটাই। যে মডিফাই ট্যাক্স রেট কত, এ দেখেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম 11টা 5 PM, 7 ডিসেম্বর। মানে কখন আমি লগ ইন করছি, কখন কি এডিট করছি, কখন কি ডিলিট করছি, কখন সাইন ইন করছি, দেখেন এই যে দেখেন। ঠিক আছে। এডিটেড অ্যাকাউন্ট, ওনার্স কন্ট্রিবিউশন, ঠিক আছে, কখন কি করছি, কবে সাইন আউট করছি, সাইন ইন করছি, সব দেখাবে। এখানে আবার ডেট দিয়ে দেখা যাবে। আপনি ভাইবেন না যে বায়ার আপনাকে অ্যাক্সেস দিছে আর ওনাকে বলদ বুঝাতে পারবেন বা যে কোনো কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু করতে যাবেন, এটা কখনো করবেন না। যে যে বায়ার যেতটুকুর জন্য আপনাকে কাজ দিবে ততটুকু, কারণ এখানে কিন্তু রেকর্ড থাকবে, ওটা ডিলিট করতে পারতেছেন না। ঠিক আছে। যে আপনি ঢুকে যাবেন, ঘুরে টুরে দেখে আসবেন তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে কিনা, বিভিন্ন কিছু এরকম। অনেকেই অনেকেই এরকম আমার সাথে কাজ করতে, যে অনেকেই এই ধরনের স্বভাবের কারণে তার ক্যারিয়ারও ধ্বংস হয়েছে, এবং ভালো বায়ার পাইছে, ভালো বায়ার পেয়েও তার কপালটা পড়ছে। ঠিক আছে। শুধু এই কারণে। ঠিক আছে। একটু মেনশন করে দিচ্ছি, খুব সেনসিটিভ ব্যাপার। বায়ারদের মনের সাথে মিশে যাবেন, তাদের অন্তরঙ্গ হয়ে যাবেন, দেখবেন লং টাইমে কাজ করতেছেন। আর একটু তাদের মনে সন্দেহের জায়গা তৈরি হবে তো আর আপনার দিয়ে হইতো না এরকম। এখন আসি কিভাবে আমি ইউজার দিব। ধরেন আমি যাকে ইউজার দিব, এই মেইলটা একটু দেখে আসি। এই মেইলটা ধরেন আমাকে দিতে হবে। আপনি যে বায়ারের সাথে কাজ করবেন তার মেইলটা ধরেন, আমি এটা কপি করব মেইলটা, সরি, এটা কপি, আচ্ছা আমার মনে আছে। ধরেন ওই মেইলটা আপনাকে টাইপ করে দিল, আপনি ইউজার দিবেন কিভাবে? এই অ্যাড ইউজারের মাধ্যমে। এখন রোলটা কি? এই রোল আছে কি দেখেন, ভালো করে দেখেন, এখানে কয়েকটা রোল আছে। অ্যাকাউন্ট পেয়াবল ম্যানেজার, যে আপনি শুধু অ্যাকাউন্ট পেয়াবলের কাজ করবেন, মানে এখানে অনেক কিছু লেখা আছে। অ্যাকাউন্ট পেয়াবল, আমি শর্টকাটে বলি যে অ্যাকাউন্ট পেয়াবল সম্পর্কিত যা যা আছে সবকিছু আপনি করতে পারবেন। ঠিক আছে, শুধু পেয়াবলের। এবার অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজার, অ্যাকাউন্ট রিসিভেবল সম্পর্কিত কাজ থাকলে, মানে দেখেন কত রকম, যে আপনাকে যদি অ্যাক্সেস এমন ভাবে দিয়ে দেয় যে শুধু অ্যাকাউন্ট রিসিভেবলের কাজ করতে পারবেন, তাহলে আপনি তাই পারবেন। অ্যাকাউন্ট পেয়াবল দিলে তাই পারবেন, দুটোর অ্যাক্সেস একসাথে দিলে তাই পারবেন। কোম্পানি অ্যাডমিন, কোম্পানি অ্যাডমিন সচরাচর দিবে না। যদি কোনোদিন কোম্পানি অ্যাডমিন হিসেবে আপনার অ্যাকাউন্ট অ্যাড হয়, কোম্পানি অ্যাডমিন অর প্রাইমারি অ্যাডমিন, সেদিন বুঝবেন যে আপনার এই 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 সেক্টরে ফ্রিল্যান্সিং করার
মানে বিষয়টা সার্থক। তার মানে কোম্পানি অ্যাডমিন অবশ্যই দেয়, দেয় না তা না, কিন্তু যেদিন দিবে তখন মনে করবেন আপনার কপাল খুলছে, মানে একদম চূড়ান্ত ভাবে একদম অন্তরঙ্গ হয়ে গেলে তখন দেয়, ঠিক আছে। একদম গভীরের মানে খুব বেশি সচরাচর দেয় না, কিন্তু তারপরও অনেক সময় দেয়। তো এটা দিলে আপনি সব কাজ করতে পারবেন, ঠিক আছে। দেখছেন, নট এভরিওয়ান শুড বি অ্যান অ্যাডমিন, মানে সবাইকে এই অ্যাডমিনটা দেওয়া উচিত না, এটা বলেও দিচ্ছে, ঠিক আছে। এখন এখানে আছে কি, এক্সপেন্স ম্যানেজার, এক্সপেন্সের কাজ করতে পারবেন। ইন হাউস অ্যাকাউন্ট্যান্ট, আমি একটু জাস্ট রোল গুলো বলে যাই, পেরোল ম্যানেজার, সেলস ম্যানেজার, স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস। তার মানে আপনাকে স্ট্যান্ডার্ড ভাবে মানে ফুল ফ্রি করে দিবে না, কিন্তু স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস দিবে। তার মানে আপনি অনেক কিছু করতে পারবেন, কোনটা কোনটা পারবেন না এক একটা অ্যাক্সেসে সিলেক্ট করে আপনি দেখতে পারবেন। তারপর এখানে আছে স্ট্যান্ডার্ড নো অ্যাক্সেস, আপনি শুধু ভিউ করতে পারবেন, দেখ মানে কাজ করতে পারবেন না, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড নো অ্যাক্সেস। এরপর স্টক ম্যানেজার, যে আপনি শুধু স্টকের দায়িত্ব পালন করবেন তার জন্য দিবে। ট্র্যাক টাইম অনলি, যে আপনি সার্ভিস রিলেটেড কাজের ক্ষেত্রে যে আওয়ারলি যেটা কাউন্ট করা হয় সেই টাইমগুলো ট্র্যাক করতে পারবেন। এরপরে ভিউ কোম্পানি রিপোর্ট, আপনি কোম্পানি রিপোর্ট দেখবেন, আপনি ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট বা কোনো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা আপনি কোনো অডিটর, তাহলে শুধু কোম্পানি রিপোর্ট দেখতে পারবেন, ঠিক আছে। এটা এমন ভাবেও অ্যাক্সেস দেওয়া যাবে। এখন আমরা যাই, এই রোলটা তো দেখলাম অ্যাকাউন্টিং ফার্ম কি, যে বিভিন্ন ফার্মকেও অ্যাক্সেস দেওয়া যায়। এখানে বলছে যে অ্যান অ্যাকাউন্ট্যান্ট ক্যান বি ইওর বেস্ট বিজনেস পার্টনার। এখানে অ্যাকাউন্ট্যান্টের মেইল, এই যে অ্যাকাউন্ট্যান্ট ভার্সনকে আলাদাভাবে আবার আপনি অ্যাক্সেস দিতে পারবেন, যে অ্যাকাউন্ট্যান্ট ফার্ম হিসেবে অনেক প্রতিষ্ঠান অ্যাকাউন্ট্যান্ট ফার্ম চালায়, সেই অ্যাকাউন্ট্যান্ট ফার্ম অর্থাৎ তারা আলাদাভাবে একসাথে মাল্টিপল সব, যে আপনার প্রতিষ্ঠানের যত হিসাব নিকাশ আছে সব করে, সেক্ষেত্রে আপনি সেই অ্যাকাউন্ট্যান্ট ফার্মের মেইলে আপনি কিন্তু ইমেইল করে ইনভাইটেশন পাঠাতে পারবেন, তারা অ্যাকসেপ্ট করলে আপনিও এখান থেকে তাকে আপনার অ্যাকাউন্ট্যান্ট ফার্মে হিসেবে অ্যাড করতে পারবেন, এই অ্যাকাউন্টিং ফার্মে হিসেবে এখানে অ্যাড করে দিতে পারবেন। তাহলে আমরা রোল দেখলাম, এখানেও কিছু রোল দেখলাম, এখানে অ্যাকাউন্টিং ফার্মেও কিছু দেখলাম। এখন ইউজারে যদি চলে যাই, আমার কি আছে, রানিং কয়জন ইউজার আছে, ধরেন এখানে 3-4 জন থাকতে পারে, তখন ইউজারে ক্লিক করলে সব ইউজার এখানে শো করবে। এখন আমরা অ্যাড ইউজার অ্যাড করবো কিভাবে, আমাকে ধরেন এইটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি ফ্রিল্যান্সিং করেন, আপনার অ্যাকাউন্ট এইটা, বায়ার ভার্সন হোক আর অ্যাকাউন্টেন্ট ভার্সন হোক, ধরেন আপনার এই অ্যাকাউন্ট, এই মেইলটা দিয়ে, এইখানে যে মেইলটা আছে এই মেইলটা দিয়ে, এই যে দেখা যাচ্ছে সিলেক্ট হচ্ছে না, এই মেইলটা দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এখন এই মেইলটা আপনি বায়ারকে দিয়েছেন, ধরেন কোনো একটা সময় কনভারসেশন হওয়ার পরে বায়ার বলছে ঠিক আছে আমি অ্যাক্সেস দিতে চাচ্ছি, আপনি আমার কাজ করবেন, ট্রানজাকশন গুলো দিয়ে দিয়েছি, আপনার মেইলটা দেন যেটা আমি অ্যাক্সেস পাঠাবো, আপনি কি করবেন, বায়ার কাছে মেইলটা দিবেন। উনি যদি পারে তাহলে তো ভালো, আর যদি কোনো বায়ার বলে যে আমি সাবস্ক্রিপশন নিছি আমার অ্যাকাউন্টিং এর, আমি কুইকবুকস এর নতুন, আমি আমার অ্যাকাউন্টিং এর সব কাজগুলো আমি করাতে চাচ্ছি, কোনো একজন অ্যাকাউন্ট্যান্ট আমার লাগবে, তা আমি অ্যাক্সেস দিতে পারি না, সাবস্ক্রিপশন আমার আছে, আমি কিনছি, যে কারোর মাধ্যমে কিনছি বা সাবস্ক্রিপশন নিয়েছি, আমি অ্যাক্সেস দিতে পারি না, তখন আপনার গুগল মিট দেওয়া বলেন, জুম দেওয়া বলেন, তাকে লাইভে এনে তখন অ্যাক্সেস দিতে বলতে হবে, বা আপনার মাউসের অ্যাক্সেসটা নিয়ে জুমের থেকে বা গুগল মিটের থেকে তো নেওয়া যায় না, জুমের থেকে মাউসের অ্যাক্সেসটা নিয়ে বা অ্যানেডিক্স নিয়ে বা টিম ভিউয়ার নিয়ে যা নিয়ে হোক আপনার অ্যাক্সেসটা নিতে হবে, তবে বায়ারের সামনে নেবেন, ঠিক আছে, বা বায়ারকে দিতে বলবেন, এক্সপ্লেন করবেন, বায়ার দিবে। এখন কি করব, অ্যাড ইউজারে যাব। অ্যাড ইউজারে যে ফার্স্ট নেম, ধরেন ওই অ্যাকাউন্টটার নাম কি, মানে আপনার যে নামটা দিবেন সেই নামটা এখানে দিব, ধরেন আমি এখানে ফার্স্ট নেম আমার নাম দিচ্ছি, ধরেন ওই অ্যাকাউন্টটা এই নামে খোলা, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, ঠিক আছে। ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিব, দিলাম। এইবার ইমেল দিতে হবে কি, ওটা মেবি 4, এই মেইলটা ধরেন আমি টাইপ করে দিচ্ছি, BIPROANIK 4@gmail.com, এই দিবেন, যতক্ষণ ফুললি না দেবে ততক্ষণ রেড মার্ক দেখাবে। এইবার এই যে ফার্স্ট নেম লাস্ট নেম দিলেন, অবশ্যই আপনার বায়ার ভার্সন বা অ্যাকাউন্টেন্ট ভার্সন যে নামে খোলা, ওই যে ফার্স্ট নেম লাস্ট নেম দিছিলেন না অ্যাকাউন্ট খোলার সময়, ওই নেম ফার্স্ট নেম লাস্ট নেম মনে থাকে যেন বিষয়টা। আর ইমেল কোনটা, ওই অ্যাকাউন্ট খুলছেন যেটা দিয়ে। এবং এখন আপনাকে অ্যাক্সেস দিলে এখন অ্যাকসেপ্ট করতে পারবেন, সে যে অ্যাকাউন্ট দিয়ে আপনি খুলছেন সেই অ্যাকাউন্টের ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে, অর্থাৎ মেইল পাসওয়ার্ড। এখন কি আছে, রোল, সিলেক্ট এ রোল, দেখেন এখানে অনেক রোল আছে, স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস। আপনি যদি কোনো সময় কাজ করতে হয় যে না র্যান্ডম কাজ করতে হবে, তখন নেবেন স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস, বায়ারকে বলবেন যে স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস না নিলে অনেক কাজ করা যায় না, ঠিক আছে। এরপরে কোম্পানি অ্যাডমিন, এটা সচরাচর দেয় না, তারপরে দেখেন কোম্পানি অ্যাডমিন নিলে আমি একটু দেখাই এখানে, এই যে ভিউ অল পারমিশন, দেখেন কি কি করতে পারবেন। সেলস এর ক্ষেত্রে ফুল অ্যাক্সেস, এক্সপেন্সে ফুল অ্যাক্সেস, স্টকের ক্ষেত্রে ফুল অ্যাক্সেস, লিস্টের ক্ষেত্রে ফুল অ্যাক্সেস, বুক কিপিং এ ফুল অ্যাক্সেস, অ্যাকাউন্টিং এ ফুল অ্যাক্সেস, পেরোলে ফুল অ্যাক্সেস, রিপোর্টস এ ফুল অ্যাক্সেস, টাইম ট্র্যাকিং এ ফুল অ্যাক্সেস,
অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ফুল অ্যাক্সেস, অর্থাৎ এখানে সাবস্ক্রিপশন বা কোম্পানি ইনফো অ্যাড করা, ম্যানেজ ইউজার অ্যাক্সেস, সাবস্ক্রিপশন কেনার ক্ষেত্রে, মানে যদি আমরা বলে যে আমি সাবস্ক্রিপশন রিনিউ করতে পারি না, আপনি সাবস্ক্রিপশন রিনিউ করে দেন, তাহলে কিন্তু এই স্ট্যান্ডার্ড ফুল অ্যাক্সেস বা অল অ্যাক্সেস দিতে বলবে। ঠিক আছে, বা কোম্পানি অ্যাক্সেস দিলেও হবে। এবার বাজেটে ফুল অ্যাক্সেস, কিন্তু আর কোনো অ্যাক্সেস নাই, এখানে যদি সেন্ড ইনভাইট দিয়ে দিই তাহলে কিন্তু এই সবগুলো অ্যাক্সেস চলে যাবে। এটা কোনটা? কোম্পানি অ্যাডমিন। এবার দেখি কোম্পানি অ্যাডমিন তো সচরাচর আমাকে নাও দিতে পারে, তাহলে আমি কি দেবো? আমি স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস, এখানে দেখি কি কি আছে আর কি কি নাই। এখানে সেলসে ফুল অ্যাক্সেস, এক্সপেন্সে ফুল অ্যাক্সেস, স্টকে, লিস্টে, বুক কিপিং এ, অ্যাকাউন্টিং এ, পেরোলে, রিপোর্টে, টাইম ট্র্যাকিং এ, বাজেটে, কিন্তু অ্যাডিশনাল পারমিশন কিসে কিসে? পার্সিয়াল অ্যাক্সেস, কোম্পানি ইনফো। পার্সিয়াল অ্যাক্সেস বলতে আপনি দেখতে পারবেন, কিন্তু আপনি কোনো অ্যাক্সেস, অ্যাকাউন্টিং অর্থাৎ এই ফিনান্সিয়াল কোনো বিষয় দেখেন কি কি পারবেন। কোম্পানি ইনফো ভিউ করতে পারবেন, এডিট, ক্রস দেওয়া। অ্যাক্সেস সাবস্ক্রিপশন যদি বায়ার আবার কি করে যে না, আপনাকে কোম্পানি অ্যাডমিন দিবে না, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিবে, কিন্তু অ্যাডিশনাল পারমিশনের জায়গায় অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যেটা অ্যাক্সেস পুরোটা দেয়নি, সেখানে এখানে এসে কি করবে? কোম্পানি ইনফো, এখানে ভিউ, এখানে ক্রস তো আছে, এখানে দেবে যে না আপনি শুধু সাবস্ক্রিপশন কিনতে পারেন। তাহলে এখানে একটা টিকমার্ক দিয়ে দিবে, এখানে ভিউ দিয়ে দিবে বা এডিটও দিয়ে দিবে, কারণ সাবস্ক্রিপশন কিনতে গেলে আপনার এডিটও করতে হবে। তার মানে এখানে কিন্তু দিয়ে দিবে। আর যদি ভিউটা উঠায় দেয় তাহলে কিন্তু এডিট করতে পারবেন না। ঠিক আছে, এখানে এডিট করতে পারবেন না, ভিউ করতে পারবেন শুধু এখানে ক্লিক করে দিলে। ঠিক আছে, এই ধরেন এখানে ভিউ করতে পারবেন, এডিট করতে পারবেন না। আর যদি টোটালটাই টিকমার্ক দেন তাহলে সবগুলো দেখেন এডিট করতে পারবেন, ভিউও করতে পারবেন, এডিটও করতে পারবেন। দেখেন তিনটাই হয়ে গেছে। এবার যদি বলেন ম্যানেজ ইউজার, যে আমি আরেকজনকে ইউজার দিতে চাই, এখানে তো ক্রস আছে ডিফল্ট ভাবে, আপনি যদি ম্যানেজ ইউজারে ক্লিক করেন, একটাই ক্লিক করেন, দেখেন সবগুলো টিকমার্ক হয়ে গেছে নিচে। আর যদি ম্যানেজ ইউজারে টিকমার্ক উঠাই দেন, দেখেন আমি উঠাই দিচ্ছি, উঠাই দিয়ে শুধু এই একটাই ভিউতে টিক দিয়ে দেবো, তার মানে ম্যানেজ ইউজারে আপনার লিমিটেশন থাকবে, শুধু ভিউ করতে পারবেন, এডিট করতে পারবেন। ঠিক আছে, এইভাবে দিয়ে ধরেন সেম, তা আমি চাচ্ছি সব এইগুলো দিলাম। ও আর একটু দেখাই, যেহেতু এটা অ্যাক্সেস দিলে তো দেওয়া হয়ে যাবে, আমি একটু প্যাকেজে দেখাই যে আর কি কি অ্যাক্সেস আছে। আর সব স্পেসিফিক, যে স্ট্যান্ডার্ড নো অ্যাক্সেস মানে সব ভিউ করতে পারবেন, এডিট করতে পারবেন না। এক্সপেন্স ম্যানেজমেন্ট মানে এক একটা পার্টিকুলার যে কাজ সেগুলো তো আপনারা দেখলে বুঝতে পারতেছেন, কিন্তু সব থেকে বেশি যে অ্যাক্সেসটা লাগে স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস আর কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস। তা আপনার কোম্পানি অ্যাডমিন না পান, আপনি স্ট্যান্ডার্ড অলে যাবেন, যে আমার যদি এই যে নিচের বিষয়গুলো যদি দরকার হয় তাহলে আমি বায়ারকে বলবো, আমি তো দেখে রাখলাম। আর যদি দরকার না হয় যে না আমার এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে কোনো কাজ নেই, শুধু বুক কিপিং, তাহলে আপনি ওটা করলেন। আর যদি সাবস্ক্রিপশন নিয়ে দিতে হয়, ম্যানেজ ইউজার করতে হয়, কোম্পানি ইনফোতে কোনো এডিট করতে হয়, সেক্ষেত্রে অর্থাৎ কোনো একটা কোম্পানি সেট আপের কাজ পাইছেন, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি ইনফো আপনার লাগবে। এখানে পার্সিয়াল ভিউ দিলে হবে না, তখন বলে দিবেন যে আপনি যদি স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস দেন, কিন্তু তাহলে কোম্পানি অ্যাক্সেসে যেন আপনি সিলেক্ট করে দিন, ভিউ অনলি থাকলে হবে না, এডিট ও দিতে হবে। তাহলে কোম্পানি অ্যাক্সেস পার্সিয়াল না দিয়ে এটাকে ভিউ দেওয়া, ধরেন ভিউ দিলেন, এডিট দিলেন, এটা হচ্ছে পার্সিয়াল। আর যদি এখানে টিকমার্ক দিয়ে দেন সবগুলো টিকমার্ক, তার মানে এটা ফুল অ্যাক্সেস। এবার ধরেন সাবস্ক্রিপশনের অ্যাক্সেস দিয়ে দিল, আর এখানে ম্যানেজ ইউজারেরও অ্যাক্সেস টিকমার্ক দিয়ে দিল, এই যে টিকমার্ক দিয়ে দিল, তার মানে পুরো অ্যাক্সেস আপনার কাছে চলে গেল। এবার যদি ইনভাইট, সেন্ড ইনভাইট পাঠাই, এবার দেখেন কোথায় যাবে। এই যে যে অ্যাকাউন্টটা, এখানে তো অ্যাকাউন্ট ওপেন আছে, আমি এই মেইলটা ওপেন করব, দেখি এই কি সেই মেইলটা কিনা, হ্যাঁ এই সেই মেইলটা। আমি এই মেইলটা ওপেন করব, মেইলের ইনবক্সে যাবে। এবার ওপেন কিভাবে করব সেটা একটু দেখে রাখেন, এইটুকুটা আমি আশা করি হয়ে যাবে। ওপেন করা, আচ্ছা এই দেখেন ইউনিক ফার্মা, এই দেখেন এই দিক তাকান, এই যে এই মেইলে হ্যাজ ইনভাইটেড ইউ টু ইউজ কুইক বুকস, কুইক বুকস ইউজ করার জন্য তোমাকে একটা ইনভাইটেশন পাঠাইছে। এবার বলছে যে এই মেইলটা আস্ক ইউ টু জয়েন কুইক বুকস টিম ফর ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি, তার মানে ওই যে প্রতিষ্ঠান বাইরের ওটা ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি আমার ইনভাইটেশন পাঠাইছে আমার টিমে, ওনাদের টিমে। গেট রেডি টু, সরি রেডি টু গেট স্টার্ট, লেটস গো। ঠিক আছে, এখানে লেটস গোতে ক্লিক করতে হবে। আর যদি বোঝেন যে কোনো কোশ্চেন আছে বা কোনো সাপোর্টের দরকার তাহলে এই লিঙ্কে যাবেন। ঠিক আছে, সাপোর্ট ইউ ইনটুইট ইউকে, উই লাভ দ্যাট ইউ আর হেয়ার। ঠিক আছে, এটা বলে কুইক বুকস টিম। তাহলে আমরা কোথায় ক্লিক করবো? রেডি টু গেট স্টার্টের পরে লেটস গো এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে দেখেন পপ আপটা কি আসে, এখানে আপনাকে লগ ইন করতে বলবে। এই দেখেন কোনটা দিয়ে আসছে, এখানে তো ক্রিয়েট অ্যাকাউন্ট আসছে, সরি ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে তো হবে না, ইউজার আইডি ও ফার্স্ট নেম দিতে হবে। দেখেন এই যে ইমেইল অলরেডি এটা আছে, তার মানে ইউজার আইডি, এবার ফার্স্ট নেম দিব BIPRO, অর্থাৎ মেইলটা আপনার নিয়ে নিবে যদি ওই মেইল সঠিক হয়, লাস্ট নেম ANIK। এবার পাসওয়ার্ড কোনটা? পাসওয়ার্ড ওই মেইলের যে পাসওয়ার্ড, ধরেন এইটা আমার সেভ করা আছে বিধায় এখানে আসছে। আর এখানে যদি ফোন নাম্বার, আমি কোনটা দিয়ে ক্রিয়েট করছিলাম, আমি ধরেন এইটা তো ভুলে গেছি,
ও, এখানে তো ক্রিয়েট অ্যাকাউন্ট চলে এলো কেন? আমি তো সাইন ইন করব। সরি সরি সরি। আচ্ছা, এইখান থেকে যে আমরা অ্যাক্সেস দিছিলাম আমাদের অ্যাকাউন্টে। আচ্ছা, কার ওইখান থেকে নয়েজ আসতেছে? আমি তো মিউট করলাম না, আপনারা একটু একটু খেয়াল রাখতে হয় এদিকে। আচ্ছা, এবার আমরা এখান থেকে যে অ্যাক্সেস দিছিলাম কোথা থেকে? আমাদের এই যে কুইক বুকসের এই অ্যাকাউন্টটা থেকে, এই ম্যানেজ ইউজার থেকে। এখান থেকে আবার দিয়ে দেখাই আপনাদের জন্য, আর একবার দিই অ্যাড ইউজার। এখানে আসবো ফার্স্ট নেম, আমি আমার নামটা দিলাম BIPRO। আবার প্রথম থেকে একটু দেখাচ্ছি, ANIK। এখানে দিয়ে মেইলটা দিছিলাম এইটা, অর্থাৎ আপনি টাইপ করে দিবেন। আমি কিন্তু টাইপ করে প্রথমবার দিছি, এবার সিলেক্ট করে দেখাচ্ছি, দরকার হয় আপনি কপি করে আপনাকে যে বায়ারের মাধ্যমে দিবেন, আপনি তো আপনার মেইলটা জানবেন, বায়ারও কপি করে দিতে পারবে, ঠিক আছে? কিন্তু তারপরে যদি না পারেন, অনলাইনে যদি হয়, আহ, আমি সেক্ষেত্রে আপনি মনে করেন এখান থেকে দেখে বা কপি করে যেভাবে হোক দিতে পারবেন। দেওয়ার পরে এই যে রোল, এখন রোলের ভিতরে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস, আর হচ্ছে কোম্পানি অ্যাডমিন। আর প্রত্যেকটা জায়গার জন্য দেন পেরোলের জন্য আলাদা অ্যাক্সেস, স্টাফ ম্যানেজমেন্টের জন্য আলাদা, সবকিছুর জন্য ছোট ছোট অ্যাক্সেস। আর কোম্পানি অ্যাডমিন, যেটা সব কিছু কোনো লিমিটেশন নাই, সেটা হচ্ছে কোম্পানি অ্যাডমিন। আর যেখানে স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস সব লিমিটেশন না থাকলেও শুধু একটা লিমিটেশন আছে, যে কোম্পানি এডিটের ক্ষেত্রে, সাবস্ক্রিপশনের ক্ষেত্রে, বিলিং এর ক্ষেত্রে, এই বিষয়গুলোতে। তাহলে আপনি স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস এর আওতায় থেকেও যদি কোম্পানি সেট আপ করতে চান, বা কোম্পানি সেট আপের কোনো কাজ বায়ার আপনাকে দিতে চায়, তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আর ইন হাউস অ্যাকাউন্টেন্ট, এটা একটু দেখি। তো ধরেন আপনি ওনার প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট, তাহলে কি হবে? এখানে একটু ডিফারেন্স আছে। এই দেখেন, অন্যান্য সবগুলো সব পাবেন, কিন্তু এক্সপেন্সের ক্ষেত্রে দেখেন পার্সিয়াল অ্যাক্সেস। কোথায়? বিলের ক্ষেত্রে। এক্সপেন্সে সব আপনি কন্ট্রোল করে দিলেন, কিন্তু শুধু শুধু বিলের ক্ষেত্রে পার্সিয়াল অ্যাক্সেস, ঠিক আছে? তারপরে আছে কি, স্টকের ক্ষেত্রে সব আছে, লিস্টের ক্ষেত্রে অর্থাৎ কাস্টমার, কারেন্সি, সাপ্লায়ার, এগুলো লিস্টের ক্ষেত্রে ফুল অ্যাক্সেস, কিন্তু এমপ্লয়ির ক্ষেত্রে কোনো অ্যাক্সেস আপনার নাই। তার মানে যারা ইনহাউস অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আছে, তার মানে মনে করা যাবে না যে স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস আর ইনহাউস অ্যাকাউন্ট্যান্টের অ্যাক্সেস সমান, বা স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেসের থেকে অ্যাকাউন্ট্যান্ট ইনহাউস যে নিয়ে আছেন তার অ্যাক্সেসটা বড়, তা না। স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস সেকেন্ড, ফার্স্ট কোম্পানি অ্যাডমিন অ্যাক্সেস, সেকেন্ড স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস, থার্ড হচ্ছে ইনহাউস অ্যাকাউন্ট্যান্ট অ্যাক্সেস, ঠিক আছে? ফার্স্টের থেকে যত পর্যায়ক্রমে নিচের দিকে আসবে, ফার্স্ট সেকেন্ড থার্ড, তত কিন্তু অ্যাক্সেস কমতে থাকবে। এরপরে বুক কিপিং করতে পারবে, অ্যাকাউন্টিং করতে পারবে, রিপোর্ট সবকিছু করতে পারবে, কিন্তু নো অ্যাক্সেস কিছু এমপ্লয়ি অ্যান্ড পেরোল রিপোর্টে কোনো অ্যাক্সেস তার নাই। অন্য সব রিপোর্ট করতে পারবে, প্রজেক্ট, সেলস ট্যাক্স, স্টকস রিপোর্ট, বাজেট, ফোরকাস্ট রিপোর্ট সব করতে পারবে, কিন্তু এমপ্লয়ি এবং পেরোলে তার কোনো হাত নাই, নো অ্যাক্সেস। টাইম ট্র্যাকিং সেটা করতে পারবে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে পার্সিয়াল অ্যাক্সেস। আর নো অ্যাক্সেস কিসে? অ্যাক্সেস সাবস্ক্রিপশন বা ম্যানেজ ইউজারের ক্ষেত্রে তার কোনো অ্যাক্সেস নাই। বাজেট, এখানেও তার সাবস্ক্রিপশন মানে সে অ্যাক্সেস আছে, কিন্তু পেরোলের ক্ষেত্রে টোটালে কোনো অ্যাক্সেস নাই। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর কারণে অনেক কিছুই আপনি মিস করবেন ইনহাউস অ্যাকাউন্ট্যান্ট হিসেবে। এখন এখানে এসে স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস আমি ক্লিক করলাম। স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেসে ক্লিক করে আমি এখানে যেমন ভাবে দিতে চাচ্ছিলাম, এখানে এখানে যেমন ভাবে যে এখানেও ক্লিক করে দিলাম, এটাও দিলাম, আর এক কোম্পানি ইনফো এখানেও দিয়ে দিলাম, যে আমার এগুলোও লাগবে, পাশাপাশি স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস, যে আপনি কোম্পানি অ্যাডমিন আমাকে না দেন, এগুলো অন্তত দেন। আমার অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে হলে, কোম্পানি ইনফরমেশন সেভ করতে হলে আমার কিন্তু এগুলো নিয়ে কাজ করতে হবে। এটা বায়ারের সাথে কথা বলে আপনি তাকে লাইনে রেখেও নিতে পারেন। আবার আপনাকে যদি অ্যাক্সেস দিতে চায়, তাহলে এগুলো মেনশন করেও দিতে পারবেন। ঠিক আছে, এবার সেন্ড ইনভাইটেশন। আবার আমরা একটা মেইলটা নতুন করে ওপেন করব, সেন্ড করে দিলাম যে ইনভাইটেশন সেন্ড। এবার আমি এই মেইলটা ওপেন করব নতুন করে। ধরেন ওই মেইলটা তো আসছে, এবার আর একটা মেইল আমার এই যে চলে আসছে অলরেডি। রিলোড দেওয়ার প্রয়োজন ছিল না, আমি ক্যান্সেল করি। এই যে এটা আসছে নতুন করে। নতুন করে আসলে দেখেন কি বলতেছে, যে এই যে সদ্য যেটা আসলো, এখানে তো দুটো, এবার তো তালগোল পেকে গেছে। এটা হচ্ছে 8 মিনিট আগে, আর এইটা, এটার পরে তো আর কিছু শো করে না। আমার লাগবে এটা ওপেন করা। উফ। আচ্ছা, আমি এই লেটস গোতে ক্লিক করে দেখি, যে মানে একই অ্যাকাউন্ট তো, যেহেতু ওইখান থেকে যদি আসে, এইখানে তো ওপেন হচ্ছে না, কি হলো ব্যাপারটা? ও, আসছে আসছে আসছে। আচ্ছা, এই যে এইখানে এই যে এই থ্রি ডটের পরে ক্লিক করছি, থ্রি ডট,
এবার আসি রেডি টু গেট স্টার্ট। বলছে যে এই মেইলে আপনাকে ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি নামে প্রতিষ্ঠান আপনাকে অ্যাক্সেস পাঠাইছে তাদের টিমে, টিম ফর ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি, ঠিক আছে। এখন কি রেডি টু গেট স্টার্ট, আপনি যদি এখনই শুরু করতে চান তাহলে লেটস গোতে ক্লিক করতে হবে। করলাম লেটস গোতে ক্লিক। এবার কি করতে হবে দেখেন, ওইখানে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন আছে, কিন্তু এখানে দুই রকম যাইতে হবে। যা এক হচ্ছে আপনাকে যদি অ্যাক্সেস দেয় কিন্তু আপনার এই মেইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, বুঝলেন, যে ইনটুইটিভ সে হোক বায়ার অ্যাকাউন্ট হোক অ্যাকাউন্টেন্ট ভার্সন যাই হোক, মানে অ্যাকাউন্ট আপনি যেখানেই করেন, হয়তো সফটওয়্যার অ্যাক্সেস করেন কিন্তু সেই অ্যাকাউন্টটা কিন্তু মূলে ইনটুইট প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট হয়ে যায়, ঠিক আছে। তা আমি ধরেন এই মেইলের মাধ্যমে আমি একটা অ্যাকাউন্ট্যান্ট ভার্সনের অ্যাকাউন্ট নিয়েছি। আমি কিন্তু তখন এডুকেশন ডট ইনটুইট এখান থেকে কিন্তু অ্যাকাউন্ট করি নাই, আমি কিন্তু অ্যাকাউন্ট্যান্ট ভার্সনের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছি, তারপরেও কিন্তু এটা ইনটুইটের অ্যাকাউন্ট, প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট। কোম্পানির মেইন যে কোম্পানি প্রোডাক্ট আছে 10টা, কিন্তু ওরা এই অ্যাকাউন্টটাকে এমন ভাবে গণ্য করে যে কোম্পানির মেইন অ্যাকাউন্ট হিসেবে নিয়ে নেয়, ঠিক আছে। এখন আপনাকে যে এই প্রভাবটা দিবে, আপনি কি এই প্রভাবে কিছু লিখবেন না? এই যে মেইলটা আপনার তো কপি করা আছে, বা কপি না করা থাকুক, আপনারই তো মেইল, আপনি জানেন যে এই মেইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এখন আপনাকে বলছে ক্রিয়েট অ্যান ইনটুইট অ্যাকাউন্ট, কিন্তু আপনার যদি এখানে যান তাহলে তো এটা ক্রিয়েট করতে হবে, তা আপনি তো জানেন যে এই অ্যাকাউন্টে, মানে সরি এই জিমেইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তা আপনি তো এই অ্যাকাউন্ট ক্রিয়েট অপশনে যাবেন না। এখানে যতই এরকম দেখা যাক, আপনি তো জানেন যে এই মেইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তাহলে কি করতে হবে, এই যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এইরকম প্রথম পপ আপ দেখাবে কিন্তু ঘাবড়ে যাওয়া যাবে না, পরের লাইন দেখতে হবে যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি থাকে অ্যাকাউন্ট তাহলে সাইন ইনে ক্লিক করেন। সাইন ইনে ক্লিক করলেন, এখন আপনার অ্যাকসেপ্ট ইনভাইটেশন। এবার দেখেন অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে যদি ক্লিক না করেন তাহলে ওখানে আবার ওই মেইল দিয়ে বা অন্য কোনো মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কিন্তু ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করতে হলে, ওই অ্যাক্সেসটা পাইতে হলে, ঠিক আছে, এইটা আপনাকে অ্যাকসেপ্ট ইনভাইটেশন অর্থাৎ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, সাইন ইনে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে যে এরপরে অ্যাকসেপ্ট ইনভাইটেশন এই স্ট্যাটাসটা আসবে। এখন অ্যাকসেপ্ট করবেন কোন মেইলের দ্বারা, এই মেইলের দ্বারা, যে ফোন ইমেইল আর ইউজার আইডি কোনটা, এইটা, হ্যাঁ আমি এইটা, রিমেম্বার মি, হ্যাঁ ওকে, তাহলে এবার কন্টিনিউ। এবার দেখেন আমি এখানে পাসওয়ার্ড দিতে বলবো, কোন পাসওয়ার্ড, বায়ারের অ্যাকাউন্টের পাসওয়ার্ড। ভালো করে বুঝেন, আমি অ্যাক্সেস নিচ্ছি কার, বায়ারের অ্যাকাউন্টের। পাসওয়ার্ড মেইল দিলাম কার, আমার, আমার এই মেইলে অ্যাক্সেস দিল কে, বায়ার। এই যে এখনো কিন্তু ইনভাইটেড লেখা, বিলাবল ইয়েস ঠিক আছে, কিন্তু ইনভাইটেড অ্যাক্টিভ কিন্তু না, খেয়াল করেন। তাহলে এই মেইলে অ্যাক্সেস দিছে বায়ার, এই মেইলে আমি বায়ারকে মেইল দিছি, অ্যাক্সেস বায়ার দিছে, ঠিক আছে। এখন এখানে রিসেন্ট আছে, তার মানে আমি যদি অ্যাক্টিভ, মানে যখন অ্যাক্টিভ করবো ইনভাইটেড অ্যাকসেপ্ট যখন করবো তখন এখানে অ্যাক্টিভ চলে যাবে, আর এখানে রিসেন্টের অপশনটা থাকবে না। আমার নামটাও চলে আসছে, মেইলটা চলে আসছে, স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস কোন রোল সেইটাও চলে আসছে, স্ট্যাটাস ইনভাইটেড এখনো অ্যাকসেপ্টেড না বা অ্যাক্টিভেটেড না, বিলাবল ইয়েস। এখন আমি আসতেছি আমার মেইলে, আমার মেইলে এসে পাসওয়ার্ড দিচ্ছি কার, আপনার মনে হতে পারে বায়ারের অ্যাকাউন্ট নিব, মেইল আমারটা দিলাম, পাসওয়ার্ড মনে হয় বায়ারের অ্যাকাউন্টে দিতে হবে, না, আপনার মেইল এবং আপনার পাসওয়ার্ড। আপনার মেইলে অ্যাক্সেস দিবে, অ্যাকসেপ্ট করবেন আপনার পাসওয়ার্ড দিয়ে। মেইল তো আপনার এখানে দেওয়াই থাকবে, যে মেইলে অ্যাক্সেস দিবে সেই মেইল তো এখানে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তাহলে সাইন ইন করেন, ঠিক আছে। সেই অপশনে ক্লিক করে আপনি সাইন ইন করছেন, সেই মেইলটা চলে এসেছে, এবার পাসওয়ার্ড দিবেন ওই মেইলের পাসওয়ার্ড, অর্থাৎ এই যে যে কুইক বুকসের মেইলের না, আবার জিমেইলের পাসওয়ার্ড না, এই যে মেইল দিয়ে অ্যাকাউন্ট করছেন কুইক বুকসের সেইটার পাসওয়ার্ড দিবেন। শোনেন, অনেকে জানেন আমি কি বলতে চাচ্ছি, কিন্তু অনেকে বিষয়টা বুঝতেছে না, এই জন্য একটু ভাঙে ক্লিয়ার করে একটু বোঝাচ্ছি, ঠিক আছে, যাতে ভুল না করে, মনে করতে পারে জিমেইলের পাসওয়ার্ড দিব নাকি, আবার মনে করতে পারে যে আমি বায়ারের অ্যাকাউন্ট পাবো, এই কোশ্চেন আমি পাই, এই কোশ্চেন আমি পাই বিভিন্ন ব্যাচে, যার কারণে বলা যে বায়ারের অ্যাকাউন্ট নেওয়ার সময় আমার পাসওয়ার্ড দিয়ে কি করবো, তার মাথায় থাকে যে বায়ার তাকে ইউজার পাসওয়ার্ড দিবে, কিন্তু এটা কখনো দিবে না। তাহলে এই মেইল আমাকে অ্যাক্সেস দিয়েছে, এখন আমি পাসওয়ার্ড দিব এই মেইল দিয়ে, এবং এই যে পাসওয়ার্ড দিয়ে আমার ইনটুইট অ্যাকাউন্ট খোলা ছিল, এই মেইল এবং পাসওয়ার্ড ইনটুইটের, সেইটার আমি পাসওয়ার্ড দিব। তো আমার এখানে সিলেক্টেড আছে, যেহেতু সেভ করা ছিল আমি এটা সিলেক্ট করে দিলাম। আপনার এই মেইল দিয়ে অ্যাকাউন্ট খোলার সময় কুইক বুকসের, কুইক বুকসের অ্যাকাউন্ট খোলার সময় মেইল দিয়ে যে পাসওয়ার্ডটা ইউজ করছিলেন সেইটা এখানে দিয়ে দিবেন, যদি মনে থাকে মনে, যদি এখানে সেভ করা থাকে সেভ করে, আর যদি টাইপ করে দিতে হয় টাইপ করে দিয়ে কন্টিনিউ করবেন। এবার দেখেন স্ট্যাটাসটা কি লেখা ওঠে, ইউ আর অল সেট, লেটস টেক ইউ টু কুইক বুকস, ঠিক আছে। এখানে কিন্তু ইনটুইট ইনভাইটেশন, এখানে দেখেন রিলোড শুরু হয়ে গেছে, আর এখানে ইউ আর অল সেট এটা লেখা উঠে একটা টিক মার্ক আসতেছে, মেইলের মাধ্যমে আপনি অ্যাকসেপ্ট করছেন। এবার দেখেন ওই কুইক বুকসটা,
এখানে কিন্তু অ্যাকাউন্টেন্ট ভার্সন লগ ইন করা আছে আমার, তা খেয়াল করেন অ্যাকাউন্টেন্ট, আর এখানে দেখবেন কোনটা ওপেন হয়। অ্যাক্সেসটা নিলে দেখতে পারবেন যে কি চলে আসতেছে এখানে। এই যে কুইক বুকস, ইনটুইট কুইক বুকস, আর এখানে কুইক বুকস অ্যাকাউন্টেন্ট। এবার এখান থেকে আমাকে লগ আউট করে দিবে। হোয়াট হ্যাপেন্ড টু ইউর কুইক বুকস পেজ। এখন বিভিন্ন কথা বলে এই যে যে টিম অর্থাৎ অ্যাকাউন্টেন্ট ভার্সন যেটা, এখানে আপনি যতই রিলোড দেন কাজ হবে না, দেখেন ওখানটা দেখাবে, এরপরে আবার যাতাই হয়ে যাবে। এখন এই দুটো একই জায়গায় একই অ্যাকাউন্ট হয়ে যাবে রিলোড। তার মানে কুইক বুকস এর দুটো অ্যাকাউন্ট একই আহ, মানে এই সে ব্রাউজারে একই টাইমে লগ ইন হচ্ছে না। তার মানে একটা যখন অন্য ব্রাউজার আপনি লগ ইন করছেন, আগের ব্রাউজারেরটা রিলোড হয়ে এই দেখেন বায়ার ভার্সন, মানে যে ভার্সনটা আপনি অ্যাকসেপ্ট করছেন সে অ্যাকাউন্টেন্ট ভার্সনও হতে পারে, সেটা চলে আসবে। এখন এইখানে কুইক বুকসে রিলোড করলে কিন্তু এই ইন্টারফেসটা চলে আসছে। ঠিক আছে, এখন দেখেন ওইটা যেহেতু আপনি অ্যাকসেপ্ট করে ফেলছেন, আপনিও দেখতে পারতেছেন যে আপনি অ্যাক্টিভ আছেন অ্যাক্সেস হিসেবে। এবার যেটাতে আমরা অ্যাক্টিভেশন নিয়েছি এখানে ইনভাইটেড আছে, আমরা রিলোড দিলে দেখি যে বায়ার অ্যাকাউন্ট থেকে আমি অ্যাক্সেস দিলাম সেটা এখানে কি লেখা ওঠে। আর এইটা যেহেতু অ্যাক্টিভ লেখা উঠছে ওখানেও অ্যাক্টিভ আসবে। আর এখানে কিন্তু সবকিছু স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস সব এখন চলে আসছে। আর প্রথমে কি ছিল এখানে লেটস গো, ঠিক আছে, ইনটুইট কুইক বুকস লেটস গেট কুইক বুকস ওয়ার্কিং ফর ইউ। আমার যেমন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিন্তু এই গেট স্টার্ট এই অপশনটা আসছিল, তাহলে আমরা গেট স্টার্ট করি, এটা তো রিলোড দিছি, আর এখানে গেট স্টার্ট করছি। এখন বলতেছে এখানে কয়েকটা অপশন দিছে যে আপনি হোয়াট ইউর মেইন রোল টু ইনকুইট, সরি ইনটুইট ফার্মাসিউটিক্যাল এলএলসি, আমি ওনার অ্যান্ড পার্টনার দিব নাকি বুক কিপার অ্যাকাউন্টেন্ট দিব। আমরা যখন বুক কিপার অ্যাকাউন্টেন্ট দেবো তখন কিন্তু ওনাকে চার্জ করবে। তা ধরেন আমি যখন অ্যাক্সেস নিব তখন বুক কিপার আর অ্যাকাউন্টেন্ট হিসেবে দিব, নেক্সট করব। দেখেন আমি যেহেতু আমার এই প্লে মানে রোলটা আছে, তার জন্য আমি ওনার আপনার ই দিলাম না, আমি কিন্তু অ্যাকাউন্টেন্ট দিয়ে দিলাম। এই এই প্রথমে লেটস গোর পরে এই অপশনগুলো আসবে। ঠিক আছে, আবার লেটস গো, গেটিং এভরিথিং রেডি ফর ইউ, লেটস গো, দুইবার লেটস গো করলাম, এবার কিন্তু আমি ইন্টারফেসে চলে যাচ্ছি। অর্থাৎ এই যে ইন্টারফেস আসছিল এইটা আমি এখন এই ট্যাব থেকে আবার চলে আসি। তার মানে প্রথম ইন্টারফেসটা এইটা, আর দ্বিতীয়ত রিলোড টোলোড দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, আর এদিকে আমরা দেখে আসি, এদিকে দেখেন এই যে অ্যাক্টিভেটেড যেটাতে আমি অ্যাক্সেস দিছি এইটা হচ্ছে আমার মূল অ্যাকাউন্ট, এখানেও আমি লগ ইন আছি, আবার এখান থেকেও কিন্তু লগ ইন আছি। তার মানে এইটাতে থেকে ধরেন বায়ার দিছে বা বায়ারের হয়ে আপনি বায়ারকে গুগল মিট বা জুমে এনে বা এনএডিক্স বা এনএন শেয়ার দিয়ে বা টিম ভিউয়ার দিয়ে আপনি এখান থেকে ধরেন অ্যাক্সেস দিয়েছেন। দেওয়ার পরে আপনার ইনভাইটেশন সেন্ড লেখা আছে, আপনি যতক্ষণ অ্যাকসেপ্ট না করবেন, এবার এটার মেয়াদ কতদিন, 30 দিন। আপনাকে যদি একবার বায়ার অ্যাক্সেস দেয়, 30 দিনের ভিতরে যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। 31 দিন হয়ে গেলে ওটা অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট, মানে এই সেই ইনভাইটেশনটা ক্যান্সেল হয়ে যাবে। আর ধরেন আপনি কাজ করলেন, কাজ করার পরে বায়ার কি করবে জানেন, এইরকম যে ধরেন আপনাকে যে কাজ দিছিল, এরপরে ডিলেটে ক্লিক করে ডিলেট দিয়ে দেবে। আর যদি আপনার যদি দেখে যে না আপনি কি কি কাজ করছেন, দেখেন এই যে ভিউ ইউজার অ্যাক্টিভিটি যদি দেখে যে আমি এখানে ওনাকে তো অ্যাক্সেস দিলাম, দেখি উনি কি করে, আমি কি কি করছি এখন দেখেন, দেখাবে সবকিছু। তেমন তো কিছু করি নাই, ওই অ্যাকাউন্টে লগ ইন করে এখনো আমি তো তেমন কিছু করি নাই, তারপরও কিছু যদি করে থাকি, এই দিস মান্থে যে 7 ডিসেম্বর বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম সাইন ইন করছি, জাস্ট এতটুকু করছি। এখন যদি আমি নতুন কিছুই করি তাহলে কিন্তু এই দেখেন আমি অ্যাড ইউজারে গেলাম, অ্যাড ইউজার যে আমি চাচ্ছি অন্য কাউকে আমি ইউজার অ্যাড করব, আমি এখানে যা রেকর্ড করব বা আমি যদি ইনভয়েস করি, ঠিক আছে, মানে যেটা সম্পন্ন করব সেইগুলো আমি ক্লিক ক্লিক করে ঘুরে ফিরে আসবো, সেটা একটা এক ব্যাপার। কিন্তু আমি যদি কোনো কিছু একটা করি সেটা কিন্তু এখানে রেকর্ড হবে। ঠিক আছে, ধরেন আমি এখানে আমি দিচ্ছি আমি অন্য একটা অ্যাকাউন্টে, আমি সাপোজ বঙ্গ আইটি এই নামে একটা অ্যাক্সেস দিব, অন্য একটা মেল দেওয়া আছে, ধরেন ভুল বা ঠিক আমি যে কোনো একটা কিছু দিচ্ছি, এই দিলাম, দিয়ে রোল কি আমি দিলাম ধরেন স্ট্যান্ডার্ড নো অ্যাক্সেস, সাপোজ কিছু একটা দিয়ে আমার অ্যাক্সেসটা দিব, মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমি কি অ্যাক্টিভিটিস করতেছি সেগুলো কেমনে দেখতেছে উনি। এই দেখেন ইনভাইটেশন সেন্ড বঙ্গ আইটি। এবার আমি যদি এখানে এসে রিলোড দিই, দেখেন এই যে অ্যাক্টিভিটি লগে যেখানে এসে ওই ইউজারের অ্যাক্টিভিটি দেখবো, সেখানে কি কি দেখা যায় লাইভে দেখায়। এই দেখেন অ্যাড ইউজার, আমি ঠিক 11টা 46 দেখেন এই যে 47 বেজে গেছে 46, 11টা 46 মিনিটে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, আমার লোকেশন কোথায় কি দেখি, সবকিছু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। একটু এখানে এখানে ভিউ করতে পারবেন, ডিলিট করে একটু দেখান তো।
যেখান থেকে ডিলেট করছি এখানে যান, ডেট চেঞ্জ সবকিছু করতে পারেন, পেজে ভিউ টিউ, ঠিক আছে সবকিছু। হয়তো আপনি এখান থেকে উঠাই দিতে পারেন যে হিস্টোরি আমি দেখতে চাচ্ছি না, সেটা উঠাই দিতে পারেন, কিন্তু ডিলেট তো করতে পারতেছেন না। বিষয়টা হচ্ছে এই জায়গায় বায়ার দেখতে পারবে। আর বাটনটা এমন জায়গায় দিয়ে রাখছে, দেখেন একটু ব্যাক করেন, একদম ওনার নামের পাশে থ্রি ডটে ক্লিক করলেই বুঝতে পারবে যে এখানে কি লেখা বা উনি কি করতেছে। যদি তার একটু মন চায়, এবং বায়ারদের দেখা যাচ্ছে এটা কিন্তু করতেই পারে স্বাভাবিক। এই যে দেখেন আরেকটা অ্যাকসেপ্ট, মানে এই যে ইনভাইটেশন পাঠানো হয়েছে, এটাও কিন্তু এখানে শো করে আসছে। এখন এই ইউজারকে বায়ার অ্যাক্সেস দিল, দিয়ে এডিট তো করতে পারতেছে যে কোনো ইনফো, এটা তো দেখলাম। এখানে যে ভিউ ইউজার অ্যাক্টিভিটি এরকম যদি দেওয়া থাকে, তাহলে কে না দেখে বলেন? এখন যখন কাজটা সব করা হয়ে যাবে, তখন কি করবে? ডিলেট। ঠিক আছে? আপনি কিন্তু এই সেম অ্যাকাউন্ট এখানে যেমন লগ ইন করা আছে, আপনি এখান থেকে কিন্তু সেই কাজগুলো করতে পারছেন। ধরেন আপনাকে যে যে কাজ অ্যাসাইন করছে, যে রোলের আন্ডারে আপনাকে দিয়েছে, আপনি সেই কাজগুলো কিন্তু এখান থেকে সব করতে পারবেন। শুধু যতটুকু বাধায় রাখছে, যদি হাতে রাখে যে না এতটুকু কাজ করতে পারবে না, ততটুকু দেখতে পারবেন না বা করতে পারবেন। বা এমন আছে অনেকে ভিউ করতে পারবেন, এডিট করতে পারবেন, এমনও করতে পারবেন। ঠিক আছে? যেমন এখানে কোম্পানি ইনফরমেশন আমরা দেখি, অ্যাকাউন্টেন্ট সেটিং, এখানে আমরা ক্লিক করি, কোম্পানি সেটিংস এখানে ক্লিক করছিলাম, এখানে দেখেন কোম্পানি সেটিং এ সব করতে পারবো। শুধুমাত্র কি কারণে? আমরা অ্যাক্সেস নিয়েছি বিধায়। এখানে যদি এডিট করতে না পারতাম, তাহলে কিন্তু এই আইকন আসতো না, শুধু ভিউ অনলি আসতো। ঠিক আছে? আমাদের সব কিছু করতে পারবো, এই জন্য দেখেন সব পেন আইকন আছে, আমরা সেভাবে অ্যাক্সেস নিয়েছি। আর যে কোনো বায়ারের কাছ থেকে যদি নেন, স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস, এবং লাস্টে যদি কোম্পানি সেট আপ করা লাগে, যদি বিলিং এন্ড সাবস্ক্রিপশন নেওয়া লাগে, নিয়ে দেওয়া লাগে বায়ারকে আর কি, বা রিনিউ করা লাগে, বা এ ধরনের ইস্যু থাকলে আপনি স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস এর আওতায় নিচে এসে যেটা অ্যাডিশনাল, সেখানে এসে তিনটাই ফুল টিকমার্ক দিয়ে তারপরে নেবেন। লাগে বায়ারকে অনলাইনে এনে, জুমে এনে, গুগল মিটে এনে বসায় তারপরে আনবেন। নিজে না পারলে আমাকে বললেন, ফার্স্টে যদি আপনার প্রবলেম হয় যে না আমি মিটিং করতে পারছি না, আমাকে বললেন, আমি থাকবো, কোনো সমস্যা নেই। কারণ বায়ারদের একটা টাইম দিলে তারা নির্দিষ্টভাবে সেই টাইমে উপস্থিত হইতে পারে, তাদের টাইম মেনটেন করার অ্যাবিলিটি বা মেন্টালিটি আছে। ঠিক আছে? তাই এই হচ্ছে মূল ব্যাপার। এখন হচ্ছে আমরা এখানে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে এখানে যদি যাই, এই এই অ্যাকাউন্টে দেখা যাচ্ছে না, এই অ্যাকাউন্টে দেখা যাচ্ছে না, এখানে একটু দেখি, বায়ার অ্যাকাউন্টে না, এই দেখেন বায়ার অ্যাকাউন্টে বললাম না যেখানে নাই, শুধু অ্যাকাউন্টেন্ট ভার্সনে দেখা যাচ্ছে। অ্যাকাউন্টেন্ট ভার্সনে দেখবেন এখানে তো লগ ইন করা নাই, আমার তো এটা অন্য ভার্সনে, অর্থাৎ বায়ার ভার্সনে চলে আসছে। ও এই যে আছে, সরি, এই যে সুইস কোম্পানি, সুইস কোম্পানিতে ক্লিক করলে দেখেন, মানে নগদের পরে আপনাকে একটু নিয়ে যাবে, কিন্তু এখন হচ্ছে এই লগ ইন টগ ইন করে লগ আউট করে অন্য কোম্পানিতে যদি আপনি লগ ইন করতে চান, সেক্ষেত্রে আপনাকে অন্য পপ আপ টপ দেখায়। এই যে ধরেন এখানে দুটো কোম্পানি আছে, দুটো কোম্পানি আছে, হোক দুটোর নামই সেম, কিন্তু আপনি এখানে যদি এখানে দুইটা মানে একটা এই যে কিউবি অ্যাকাউন্টেন্ট কোম্পানি আর কুইক বুকস অনলাইন কোম্পানি। তা কুইক বুকস অনলাইন কোম্পানি কোনটা? আমি যে ভার্সনের থেকে আসছি এখানে, অর্থাৎ যে ভার্সনটা হচ্ছে আমার অ্যাকাউন্টেন্ট ভার্সন, সেটা কিন্তু এখানে লগ ইন ছিল। আর আমি আসছি বায়ার ভার্সন থেকে, তা আমি এখন বায়ার ভার্সন টু বায়ার ভার্সনের কোম্পানিতে যাবো না, তাহলে যে কোম্পানিতে ছিলাম ওইখানেই চলে আসবো। আমি অ্যাকাউন্টেন্ট ভার্সনে যাচ্ছি, বায়ার ভার্সনে যেহেতু আমি আসি লগ ইন, তাহলে আমি অ্যাকাউন্টেন্ট ভার্সন, এই সরি, বায়ার ভার্সন থেকে অ্যাকাউন্টেন্ট ভার্সনের কোম্পানিটা একটু যেয়ে দেখি। দুটোরই নাম ইউনিক, যার কারণে এরকম একটু দেখাচ্ছে, প্র্যাকটিস পারপাসে তো, যার কারণে ইউনিক নাম দেওয়া। এখন একটু দেখি আমরা একটা থেকে আর একটা কিভাবে সুইচ করতে পারবো। এই যে দেখেন আমার এখানে দুইটা কোম্পানি, এক অ্যাকাউন্টে দুই অ্যাকাউন্টে, বা এক অ্যাকাউন্টে তিন কোম্পানি, এরকমও থাকতে পারে, বা পাঁচ কোম্পানি। এটা অ্যাকাউন্টেন্ট ভার্সনেরটা এখনো শো করে, কিন্তু বায়ার ভার্সনেরটা অলরেডি আপডেটের পর দেখেন এখানে নাই। ঠিক আছে? নাই। অ্যাকাউন্টেন্ট ভার্সন যাদের আছে তাদের দেখবেন এখানে সুইস কোম্পানি লেখা আছে। সেখানে ক্লিক করলে যদি কাউকে অ্যাক্সেস নাও দেন, বা দুটো কোম্পানি নাও থাকে, তাও একটা পপ আপ ওপেন করে দেবে যে সুইস কোম্পানি কেমনে পরিবর্তন করে, এটা রেখে দিচ্ছে। একটু দেখেন, যাদের অ্যাকাউন্টেন্ট ভার্সন আছে তারা এখানে ক্লিক করে দেখেন। আর বায়ার ভার্সনে যদি এখানে দেখেন, তাও ক্লিক করবেন। বায়ার ভার্সনে এখানে যদি আপনাদেরটাই শো করে যে সুইস কোম্পানি, সেখানে ক্লিক করলে, শো করলে আপনারা একটু দেখবেন। এবার আসি, দেখেন এই যে সুইচ করে আমি ইউনিক ফার্মাসিউটিক্যাল, এবার দেখেন অ্যাকাউন্টেন্ট, তার মানে বায়ারের থেকে আমি অলরেডি অ্যাকাউন্টেন্ট ভার্সনে চলে আসছি। দেখেন ভার্সনে আসি নাই, তার অ্যাকাউন্টেন্ট ভার্সনের কোম্পানিটা আমি লগ ইন করে দিচ্ছি। দুটোরই নাম সেম, যার কারণে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। তার মানে আমি যখন অ্যাক্সেস নিয়ে এখানে লগ ইন করছি, তখন আমি অলরেডি বায়ার ভার্সনের অ্যাকাউন্টে চলে আসছি। অ্যাকাউন্টেন্ট ভার্সন থেকে তখন লগ ইন করে, মানে লগ আউট করে আমাকে বায়ার ভার্সনে নিয়ে চলে আসছি। কিন্তু বায়ার ভার্সনে এসে যদি আমি সুইস কোম্পানি করতে চাচ্ছি, আমি অ্যাকাউন্টেন্ট ভার্সনের মাধ্যমে তো এই বায়ার ভার্সনটা অ্যাক্সেস নিয়েছি, তা সুইচ করতে হলে বায়ার টু অ্যাকাউন্টেন্ট আমি করতে পারবো। ঠিক আছে? বা
যেহেতু অ্যাকাউন্টেন্ট ভার্সনের মাধ্যমে মানে অ্যাক্সেস নিয়েছি, তাহলে বায়ার ভার্সনে আসলে অ্যাকাউন্টেন্ট ভার্সনেও কিন্তু আমি সুইচ করতে পারি। সেই জন্য সুইচ এখানে কোম্পানির এখানে সুইচ কোম্পানি এখানে ক্লিক করে ওখানে আমি যাইতে পারছি। এবার যদি সুইচ কোম্পানি করি দেখেন, এখানে আমি আবার ব্যাকের কোম্পানিতে যাইতে পারি। তার মানে একসাথে যদি 5টা কোম্পানি ওপেন করা থাকে, তাহলে কিন্তু আমি এক একটা থেকে এক একটায় লগ ইন করে, মানে সরি, এখানে সুইচ করে আমি যাইতে পারি। এবার দেখেন কুইক বুকস অনলাইন কোম্পানি, এখানে যাচ্ছি, মানে অর্থাৎ যেটা দিয়ে লগ ইন করা ছিলাম সেখানেই চলে যেতে যাচ্ছি। এই ক্লিক করবো, এবার আমার সেখানে কোম্পানি নিয়ে যাবে। এই হচ্ছে দুটো সেন্সিটিভ ব্যাপার, মানে এই দুটো একটু মানে সুইস মাল্টিপল কোম্পানি খুব বেশি আপনার লাগবে না এই মুহূর্তে। তবে অ্যাক্সেস দেওয়ার ব্যাপারটা খুব বেশিই লাগবে, এবং কাজ করতে গেলে আগে তো এখন অ্যাক্সেস নিতে হবে। অনেক বায়ার পাবেন যারা জানেও না কেমনি অ্যাক্সেস দিতে হয়, আবার অনেকে কুইক বুকসের নতুন। তা আপনি যদি অ্যাক্সেস দেওয়া নেওয়ার ব্যাপারটা না জানেন, তাহলে কিন্তু কাজ করে মজা পাবেন না, কাজ মানে কি বলে, কাজ করতেও পারবেন না, এরকম একটা ব্যাপার। এটা একটু ফ্লুয়েন্ট হইতে হবে। যাক, একটু সময় বেশি লাগলো। আর জুমের কি প্রবলেম আমি জানি না, আমি হচ্ছে যেখান থেকে সাবস্ক্রিপশন নিয়েছি সেখানে এখন কথা বলতে হবে। আমি রেকর্ডটা আগে স্টপ করি, তারপর আপনাদের সাথে কথা বলতেছি।